আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেজেস এন্ড ইডিয়মস ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মেরিনা পারভিন। আজকে ক্লাসের টপিক হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস। আজকে ক্লাস নাম্বার 2 হবে। আপনারা আশা করি সবাই ইমেইল এবং আমাদের যে আছে ইউটিউবের কমিউনিটি আছে সেখানে নিশ্চয়ই আপনারা নোটিশ পেয়ে গিয়েছেন। আমাকে প্রেজেন্টার মোডটা করে দিতে হবে। অ্যাডমিনকে বলছি। মিনটাইম আমি ক্যামেরাটা ঠিক করে নিই। ফাতিমা জান্নাতি আমাদের সাথে আছেন। ফাতিমা জান্নাতিকে ওয়েলকাম জানাচ্ছি। মিনটাইম আমি একটু ক্যামেরাটা ওয়েল প্লেসড করে নিই। ভেরি গুড। আচ্ছা, যারা যারা এসেছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা যারা কথা বলতে আগ্রহী, ফাতিমা জান্নাতি যদি কথা বলতে আগ্রহী হন, আপনার মাইক্রোফোনটা আর হচ্ছে আপনার মাইক্রোফোনটা আর ওয়েবক্যামটা অন করে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, রিয়া আমাদের সাথে জয়েন করেছেন। রিয়াকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে ভিডিও 2 ফ্রেজেস এন্ড ইডিয়মস এর। যে ভোকাবুলারি ক্লাসে খুব করছে, সেট করে নি। আচ্ছা, অনেকেই দেখলাম যে ভোকাবুলারি ক্লাসের হচ্ছে অনেক রিকোয়েস্ট আসছে। ওয়ার্ড ম্যাপের যেই সিরিজটা আমি করছিলাম, তো সেটা হচ্ছে আমার আসলে একটু বলি, সেটা নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। বই পড়বো, অনেক শুনে আমি হাত দিয়েছি, খুব খুব জোরে সোরে আগাচ্ছিলাম। হ্যাঁ, রিয়াকে ওয়েলকাম করেছে আমাদের সাথে ক্লাসে একদম অন টাইমে। এরা হচ্ছে আসলে ভালো স্টুডেন্ট। আমি অ্যাপ্রিসিয়েট করব যদি সবাই অন টাইমেই জয়েন করেন, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি আর কি সময় মতো। এটা একটা সুবিধা হয়। হ্যাঁ, একটু দেরি করে হলে যেটা হবে যে আমি বকবকানিটা বাড়িয়ে দিব। সবাইকে একটু আর কি আমার বকবকানি বেশি সহ্য করতে হবে, এটা একটা সমস্যা। আমার ক্যামেরা সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন? সবাই কমেন্ট করে জানিয়ে দেন। ঈদ মুবারক আপু। আচ্ছা, ফাতিমা জান্নাতি অ্যাজ ইউজুয়াল আমার খুবই ফেভারিট একটা স্টুডেন্ট। সে আমাকে ঈদ মুবারক জানিয়েছে। ফাতিমা জান্নাতিকেও হচ্ছে ঈদ মুবারক। আর তাহলে যে আছে আরো, রিয়াকেও জানিয়ে দিই ঈদ মুবারক। আমরা আচ্ছা, সবার হচ্ছে ওয়েবক্যাম এবং মাইক্রোফোন কিন্তু এনেবল করে দেওয়া আছে। কেউ যদি কথা বলতে চান, ইন দ্য মিন টাইম কথা বলতে পারেন। আমরা আরো কিছু অডিয়েন্সের জন্য ওয়েট করব। স্টুডেন্ট কিছু আরো আসুক। আমরা হচ্ছে আরো কিছু স্টুডেন্টের জন্য ক্লাসটা হচ্ছে ওয়েট করব। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার স্লাইডে চলে যাই। হ্যাঁ, আজকে হচ্ছে যে বইটা আমি ফলো করছি, ফ্রেজাল ভার্বের এই বইটাও আমি দিয়ে দিয়েছি সামনে, এবং রেফারেন্স বই সবসময় আমি উল্লেখ করি। আর যেটা বলছিলাম, আচ্ছা আমি যেটা বলছিলাম, ওয়ার্ড ম্যাপ বইয়ের যে ভোক্যাব সিরিজটা আমি খুব জোরে সোরে শুরু করেছিলাম, সেটা নিয়ে অনেকেই এখন হচ্ছে যে চাচ্ছে ভিডিও, কিন্তু আমার যে প্ল্যানটা ওই অনুযায়ী আমি আসলে আগাতে চাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি যে আম, সবার যেরকম ডিমান্ড, সবাই হচ্ছে যেভাবে চাচ্ছে ওইভাবে আসলে আমার এখন আসলে বসে থাকাটা ঠিক হবে না। আহ, সবাই দেখলাম প্রত্যেকটা ফেসবুকে বা কমেন্টে অথবা আবার ইউটিউবে সবাই হচ্ছে যে ওয়ার্ড ম্যাপ বইয়ের এইটা ভিডিও ভোকাব সিরিজটা ওটা কন্টিনিউশন চাচ্ছে। তো আমি চিন্তা ভাবনা করছি সবাইকে, কারণ ওটা প্রেজেন্ট মুডে আমার ইচ্ছা নেই। ওটা ভিডিও কোয়ালিটি আপনারা দেখেছেন যে ওটা খুবই ভালোবাসা দিয়ে করা আর কি। মানে আমার খুবই কাছের একটা জিনিস ওয়ার্ড ম্যাপ বইটা হচ্ছে। মানে আমি পরেও আরো একটা কিনেছি, আরেক কপি কিনেছি, কিন্তু আমার যেই নিজের যে কপিটা, যেটা আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি, হ্যাঁ, আমার যে নিজের যে কপিটা, ওটা কিন্তু আমি কোনো সবসময় মানে আমার পাশে রাখতাম। আমি এতটা ওটা নিয়ে ইমোশনাল এবং সেন্টিমেন্টাল। তো ওইটা আমি আসলে খুব সুন্দর করে কোয়ালিটি এনশিওর করতে চেয়েছি। এই জন্য এতদিন এত রিকোয়েস্ট আসছে, তারপর আমি ওয়েট করেছি। তো এখন আমি চেষ্টা করছি আমার টিমের সাথে যে আমার বাসায় হোম স্টুডিও করা যায় কিনা, যেন ওই একই কোয়ালিটি
দিতে পারি কিনা আমি দেখছি, হ্যাঁ। কিন্তু ওইটা আসলে রিকোয়েস্ট এমন না যে আমি সবাই বলছে আমি দিচ্ছি না, হ্যাঁ। সবাই বলছে আমি দিচ্ছি না, একটাই কারণ যে ওটার সাথে আমার কমিটমেন্টটা অন্যরকম। ওটা আসলে আমি খুব কোয়ালিটি মেনটেন করেই করতে চেয়েছি। তো আমি চেষ্টা করছি, সবাইকে বলে রাখি যে একটু ওয়েট করেন। আমি যদি আমার এখানে যে স্পেসটা আছে আমার ড্রয়িং রুমে, সেটাতে আমি সুন্দর করে যদি সেট আপ করতে পারি, বোর্ডটা আনলে, এই যে 31 তারিখে খুলে দিবে, আমরা সবাই জানি তানভীর খান, রাফিউল কবির, অ্যাজ ইট ইজ, যারা আমার খুব কাছের স্টুডেন্ট, খুব ভালো লয়াল স্টুডেন্ট, খুবই রেগুলার স্টুডেন্ট, তারাই হচ্ছে খুব অন টাইমে এসেছেন। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মুবারক। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসে। তারা সবসময় আমাকে সাপোর্ট করে, এখনো ঠিক সময় মতো চলে এসেছে, আমার খুব ভালো লাগছে। তা আমি হচ্ছে কিছুক্ষণ কথা বলছি, আরো কিছু স্টুডেন্ট আসার জন্য ওয়েট করছি। তো আমি এক্সপ্লেন করছি, যারা পরে আসলেন তাদেরকে বলি, আমি আসলে এক্সপ্লেন করছি যে কেন আমি ওয়ার্ড ম্যাপ লিস্টটা করছি না। হ্যাঁ, আগের সেট আপে করার খুব ইচ্ছা, এই জন্য আমি এতদিন ওয়েট করেছি। তো এখন যেহেতু সবাই খুব ডিমান্ড করছে, আমি চেষ্টা করছি একই কোয়ালিটি মেনটেন করে যদি আমি আমার বাসায় যদি করতে পারি কিনা সেটা চেষ্টা করছি। আপনাদেরকে একটু বলে রাখলাম, একটু ধৈর্য ধরেন। 31 তারিখে যখন খুলে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে আমার যে গিয়ার আছে, ধরেন বোর্ড আছে, তারপরে হচ্ছে যে মার্কার যদিও বাসাতেই আছে, তারপরে হচ্ছে আমাদের ক্যামেরা, তারপরে হচ্ছে লাইটস, রাইট। আমার যে ব্রিলিয়ান্ট একটা এডিটর আছে, যে ক্যামেরাতে যে সাহায্য করে, তাদেরকে নিয়ে আসার ব্যাপার আছে। তাদের তো বাসায় সিকিউরিটি তারা তো দিবে না, তাদের বাসায় নাকি মাইক দিবে এখন বললে, আমি বলেছিলাম। তো আমি চেষ্টা করছি সামনে মাস থেকেই হচ্ছে যখন সবকিছু খুলে যাবে, বাসাতে যেন আমি সেট আপটা করে নিতে পারি, যেন আবারও যদি লকডাউন হয়, আবারও হওয়ার কথা মানে আমরা প্রেডিক্ট করছি, যে বলা যায় না। কারণ এই কার্ভটা তো ফ্ল্যাটেন হতে পারেনি, তাই না? এখন যে আমাদের যে কোভিড-19 যে কার্ভটা, ওটা ফ্ল্যাটেন দ্য কার্ভ বলা হয়। তো ওটা কিন্তু আবার রিমার্জ করবে, এটা খুবই স্যাডলি, কারণ সব আবার খুলে দেওয়া হচ্ছে, হ্যাঁ। সো এই কারণে পরবর্তী কোনো সমস্যার আগেই যেন আমরা বাসাতে সেট আপটা করে নিতে পারি, ওইটাই ব্যবস্থা করা হচ্ছে। তো আপনারা ওয়ার্ড ম্যাপের যেটা, এটা আমার খুব ভালোবাসার একটা জিনিস, খুবই পুরো বইটা শেষ করার অনেক বড় একটা চিন্তা আমার আছে, এবং এটা আমি কখনোই স্যাক্রিফাইস করব না। সেটা আমি আপনাদের কথা চিন্তা করে সামনের মাসে অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। কারণ আমাদের অফিস সেট আপে করতে পারছিলাম না দেখে এতদিন আমি করিনি। অনেক রিকোয়েস্ট এসেছে, ফেসবুকেও রেগুলার আসছে, ভালো লাগছে, এট দি সেম টাইম একটু গিলটি ফিল হচ্ছে, বাট একটু ধৈর্য ধরেন। ইন দ্য মিন টাইম প্রেজেন্টেশন মোডে আমি যা যা পারছি, যেমন এই যে এগুলো তো রেডি করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ফ্রেজেস এন্ড ইডিয়মসটা আমি বলেছিলাম চালু রাখবো, কারণ ফ্রেজেস এন্ড ইডিয়মসটা অনেক ইম্পর্টেন্ট, এখন অ্যাডভান্স লেভেলের আসছে ইংলিশটা। সো ফ্রেজেস এন্ড ইডিয়মসটা আমি ইন দ্য মিন টাইম, ইংলিশ যদি চালু রাখতে হয় আমি এটা চালু রাখবো। অলরাইট, আমরা আচ্ছা, রাফিউল কবির কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক, অবশ্যই, এটা তো প্রথমেই বলেছি। আমি তাহলে ক্লাস শুরু করে দিই, আর কালক্ষেপণ না করি, অলরেডি 9 মিনিট হচ্ছে, 9টা 9 বাজে। তো আমরা, আমার মনে হয়, শুরু করে দিই। হ্যাঁ, আজকে টপিক ফ্রেজেস এন্ড ইডিয়মস। ফ্রেজেস এন্ড ইডিয়মস এর যে বইটা আমি ফলো করছি, এনটিসি সিরিজের যে ডিকশনারিটা, আপনাদেরকে প্রথম যে ভিডিওটা ফ্রেজেস এন্ড ইডিয়মস এর, সেটা আপনারা না দেখে থাকলে একবার দেখে নিবেন। ওইখানে আমি এক্সপ্লেন করেছি যে কোন বইটা ফলো করছি। ওইখানে আমাদের ফার্স্ট ভিডিও ছিল, ওটা হচ্ছে আমাদের কোভিড-19 এর সমস্যাটার, লকডাউনের পরে আমার ফার্স্ট ভিডিও ছিল। তো এই কারণে খুবই ক্যাজুয়াল ছিলাম ওইখানে। ওটা কোনো ক্লাসের মধ্যেই পড়ে না, বাট ওটা দেখলাম ভিউ ভালো, অ্যাকসেপ্টেন্স খুব ভালো। কিন্তু ওইটাতে একবার দেখে নিয়ে, ওখানে কিছু আমি পড়িয়েছি ফ্রেজ এন্ড ইডিয়মস। সো সিকোয়েন্স করলে এটা হচ্ছে ভিডিও 2, ঠিক আছে, ওটা ভিডিও 1। আর না দেখলেও সমস্যা নেই, ওটাতে আমি শুধু মানে বকর বকর করেছি, দুঃখ বলেছি আর কি, কোভিড-19 এর কমিউনিটি, আমরা সবাই কাজ করবো, এটা নিয়ে কথা বলেছি। সো লেটস স্টার্ট। হ্যাঁ, আর দেরি না করি। এটা হচ্ছে বইয়ের কভার, আমি পিডিএফ দেবো, পিডিএফ আপনারা সুন্দর করে দেখে নেবেন। এবং বই তো আসলে এত কেনা সম্ভব না, এত কিনে শেষও করতে পারবেন না। সো আমি বই রেফারেন্স দিই বিকজ টু এস্টাবলিশ মাই অথরিটি। আমি নিজে তো এখানে পণ্ডিত না, আমি নিজে একটা স্টুডেন্ট। আমি এর জন্য সবসময় টিচার যার থেকে আমি শিখেছি, যেসব বই আমি ফলো করি সেসব আমি পুরোটা দিয়ে দিই। আপনারা যদি বই কিনতে চান কিনতে পারেন, বাট আসলে তাহলে পুরো পারপাসটাই আসলে নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য আমি বই থেকে কালেক্ট করে পড়াই। এখন অনেকেই দেখি বই নিয়ে খুব বেশি কোন গাইড ফলো করছেন। আমি তো কমেন্ট সেকশনে বকাও দিয়েছি, আমার খুবই রেগুলার একটা স্টুডেন্ট, আমার খারাপ লেগেছে কিন্তু আমি বকা দিয়েছি,
সে গাইডের নাম চায়, গাইডের সবকিছু চায়। সো আমি তো এখানে আসলে আমার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে ওই কষ্টের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, আপনাদেরকে ট্যাকটিকটা শিখিয়ে দেওয়া। ওইটাতে তো কাজ হয় না। সো আমি বকা দিয়েছি যে না, এখানে তো আমি গাইড বই বিক্রি করতে আসি নাই। সো একটু বকা দিয়েছি। ও যদি দেখে থাকে আমি খুবই সরি, আমি একটু আমার খুবই রেগুলার স্টুডেন্ট ছিল, কিন্তু আমি ওকে বকা দিয়ে দিয়েছি যে বই দিচ্ছি, এগুলো রেফারেন্স বই, সেগুলো আপনারা তারপরে যতটুকু দরকার আমি দিচ্ছি। আপনারা ইবুক পাচ্ছেন, আপনারা আমার টেকনিকটা পাচ্ছেন, সেটা কাজে লাগিয়ে শিখে ফেলেন। বই কয়টা শেষ করবেন বলেন, কয়টা বই আমরা শেষ করতে পারি? বই কিনে স্তূপ করে আমি নিজে জানি যে কতটা নার্ভাস একটা ব্রেকডাউন হয়, এবং এটা কোনো কাজ করে না, ঠিক আছে। বই দেই কেন? কারণ আপনারা যদি ইন কেস দেখতে চান রেফারেন্স, বা আপনার বাসা যদি থেকে থাকে, অথবা একটা অথরিটি বিল্ড আপ করার জন্য, যে আমি তো আন্দাজে শেখাচ্ছি না, একটা বই থেকে শেখাচ্ছি, আপনাদের কনফিডেন্সটা আনার জন্য। আপনাদের শিখতে হবে ট্যাকটিকটা, আপনাদের জানতে হবে লার্নিং মেথডটা। হ্যাঁ, উই নিড টু লার্ন হাউ টু লার্ন। সো বই দিচ্ছি, এটাতে ইউজ করেন। আর পিডিএফ এ আমি তো অনেক টাইপের দিচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। আবার বইয়ের যে চ্যাপ্টার সেটাও পিডিএফ দিচ্ছি। আপনারা যেগুলো নেসেসারি, আমি তো বলেছি শুধু সেগুলো কিনবেন। অনেক বেশি বই কিনে লাভ নেই। এতটুকু ট্রাস্ট যদি আমার উপর রাখতে না পারেন, তাহলে তো শুধু শুধু আমার ক্লাস দেখার দরকার নেই। ইউ হ্যাভ টু ট্রাস্ট, ট্রাস্ট আসতে হবে। আমি তো এক্সপিরিয়েন্সড, আমি আপনার থেকে নলেজেবল না, আমি শুধু এক জায়গাতে এগিয়ে, সেটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, তো এই জায়গাটা আপনার সময়টা বাঁচাবে। আপনি যদি আমার কথা শুনেন, আপনার সময় ডেফিনেটলি বাঁচাবে, ঠিক আছে। তারপরও ইটস আপ টু ইউ। আমি বই যতটুকু দেওয়ার আমি দিচ্ছি, রেফারেন্স বই আমি আপনাদেরকে বলবো, কিন্তু কোনো গাইডের নাম আমার থেকে চেয়ে দয়া করে লজ্জা দিবেন না। কারণ আমার এই যে আমার খারাপ লেগেছে, আমি কখনো কোনো স্টুডেন্টের সাথে সব সময় আমি আই ওয়াজ অলওয়েজ নাইস। আমি এমনিতেই খুবই ওয়েল বিহেভড একজন পার্সন, আমি কখনো কারোর মিসবিহেভ করি না। বাট তার সাথে আমি একটু বকা দিচ্ছি যে আমি এখানে গাইড বিক্রি করতে আসি নাই। তো ছেড়ে দেখে, ঠিক আছে। আমরা শুরু করি। আমি বলে ফেললাম, ওটা একটু এক্সপ্লেন করার দরকার ছিল। তো এটা হচ্ছে বইয়ের কাভারটা। বইয়ের কাভারটা আপনারা দেখে যদি ইনকেস কিনতেই চান কিনতে পারেন। আদার দেন দ্যাট দেখে রাখলেন। আপনারা যদি অনলাইনে পড়তে চান সেটাও দেখতে পারেন। আমি আমার ফিজিক্যালটাই আছে, কারণ ডিকশনারিটা একটা থাকেই। তো আমি ফ্রেজালের জন্য ডিকশনারি কিনেছিলাম। আপনাদের কেনার কোনো দরকার নেই। আপনারা শুধু শিখবেন কিভাবে। আমি পড়াতে পড়াতে আমি যেটা করি, আমার সময়টা একটু বেশি লাগে, কারণ হচ্ছে আমি টেকনিকটা বলে দিই। আপনাদের শুধু গিলিয়ে খেলে তো এটা কমন পড়বে না। বলেন, আপনাদের ইংলিশের ওয়ার্ড বা ইংলিশের যে সবাই শিখে, এটা কি কমন পড়বে? কেউ কি কমন ফেলতে পারে? কেউ কি কিন্তু কমন ফেলতে পারে না। হোয়াট ইউ ক্যান ডু, আপনি শিখতে পারেন যে কিভাবে একই ফর্মুলাটা কাজে লাগিয়ে অন্য একটা ওয়ার্ড আসলেও আপনি যেন সেটা ক্র্যাক করে আসতে পারেন। সো এটা হচ্ছে রেফারেন্স বইয়ের নাম। তারপরে আপনি স্লাইডে দেখে নেবেন, পেয়ে যাবেন। আজকে হচ্ছে 20টা আমি কভার করবো। আরো বেশি করার ইচ্ছা ছিল, কিন্তু তাহলে আরো বেশি লং হয়ে যাবে, কারণ আমি তো কুখ্যাত, আমার ভিডিও গুলো লং হয়। তো আচ্ছা, 20 আজকে ফ্রেজেস এন্ড ইডিয়মস শিখবো। প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলই আসলে আমি পড়াই। আমি কিন্তু মানে আপনাদেরকে আগেও দেখেছেন আমার ক্লাসগুলো, ইংলিশের স্পেশালি আমি সবসময় এক্সাম্পল দিই। তো এক্সাম্পলটাই মনে থাকে। আপনারা যখন শিখবেন, আমি এক্সপ্লেন করব, এটা দেখছেন, দেখার পরে যখন শেখা হয়ে যাবে, শেখার পরে আপনারা খাতাতে নোট করবেন। খাতাতে কি করবেন, শুধুমাত্র এক্সাম্পল গুলো তুলে রাখবেন, ঠিক আছে। আর কিছু দরকার নেই, শুধু এক্সাম্পল আর ফ্রেজ বা ইডিয়মস এর নামটা, আর কিছু না। এক্সাম্পল সবসময় মুখস্থ করুন, যদি করতে হয় এক্সাম্পল মুখস্থ করবেন, তাহলে সারা জীবনে আপনি ভুলবেন না। আমি এভাবেই শিখেছি, ঠিক আছে। আর আমাকে জানাবেন যে আপনারা সত্যি সত্যি কাজে লাগছে কিনা, ঠিক আছে, কমেন্ট সেকশনে বা যখনই কথা হয় লাইভে জানাবেন। নাম্বার 1, অ্যাকোমোডেট টু। এখানে আমি দেখি অ্যাকোমোডেট টু এর সাথে আবার দিয়েছি যে এটা আসলে কি বোঝায়, অ্যাকোমোডেট ওয়ানসেলফ টু সামথিং। এখানে দেখেন টু সামথিং আছে। হ্যাঁ, এইভাবে পার্থক্যটা হয়, আমি পরে আসবো। তাহলে এক্সাম্পল দুটো করে দিয়েছি। হ্যাঁ, একটা দেয়নি, দুটো করে দিয়েছি। সো যখনই নোট করবেন দুটো এক্সাম্পলই তুলে ফেলবেন, ঘটাঘট, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1, প্লিজ ট্রাই টু অ্যাকোমোডেট ইয়োরসেলফ উইথ টু আওয়ার রুটিন। হ্যাঁ, দেখেন এখানে কি বলেছে, তুমি নিজেকে আমাদের রুটিনের সাথে অ্যাকোমোডেট করার চেষ্টা করো। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, খাপ খাইয়ে নেওয়া। এখানে অ্যাকোমোডেট মানে আমরা কি জানি যে থাকার জায়গা করে দেওয়া, ওইটা কিন্তু না। ফ্রেজ আর ইডিয়মস এর ব্যাপারটাই হচ্ছে এটা, যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ধরে রাখেন, ধরে কিন্তু মিনিং ডিকশনারিতে দেখলে আপনার ওইটা
কাজ হবে না, ওটা আসলে অর্থ না, অর্থটা পুরোটাই ডিফারেন্ট হয়ে যায় যখন একসাথে এই ফ্রেজ গুলো থাকে। তো এটাই দেখেন অ্যাকোমোডেট টু, এটার মিনিংটা হচ্ছে বাসস্থান না বা থাকতে দেওয়া না। প্লিজ ট্রাই টু অ্যাকোমোডেট ইয়োরসেলফ টু আওয়ার রুটিন, আমাদের রুটিনের সাথে তুমি নিজেকে খাপ খাইয়ে নাও। সো এটা অ্যাডজাস্টের মতো বোঝাচ্ছে। প্রিপোজিশন গুলো খেয়াল করবেন, এখানে যেটা পার্থক্যটা হয়, একটা ওয়ার্ড দিয়ে প্রিপোজিশন দিয়ে এই ইডিয়ম তৈরি করে ফেলে। সো এখানে প্রিপোজিশনটাও আপনার কিন্তু শেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন একটা সুবিধা হচ্ছে, ফ্রেজ এন্ড ইডিয়মস এর সুবিধা হচ্ছে আপনার প্রিপোজিশনটাও শেখা হয়ে যাচ্ছে। তাহলে পরের ইসে যাই, পরের এক্সাম্পলে যাই। He was unable to accommodate himself to the rules set down by the management team. দেখেন মিনিং কিন্তু একই, এক্সাম্পল দুটো। সে আনেবল ছিল, সে কিন্তু পারলো না টু অ্যাকোমোডেট হিমসেলফ, নিজেকে ওই যে রুলস, ম্যানেজমেন্ট টিম যে রুলটা দিয়েছে সেই রুলের সাথে সে নিজেকে অ্যাকোমোডেট করতে পারেনি, অর্থাৎ খাপ খাইয়ে নিতে পারেনি। এখন কিন্তু ভুলবেন না, আপনি এক্সাম্পল গুলো বারবার বারবার আউড়িয়ে আউড়িয়ে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, সিনারিওটা চিন্তা করেন, ওই যে অ্যাকোমোডেট করতে পারলো না ম্যানেজমেন্ট টিমের সাথে, নিজেকে ওই জায়গাতে বসিয়ে দেখেন যে আপনি অফিসে গেছেন, আপনি ম্যানেজমেন্ট টিমের সাথে আপনার হলো না, ইউ হ্যাভ টু রিজাইন। সিম্পল একটু সময় নিয়ে যখন আপনি পড়বেন আপনি ভুলবেন না। আমি যারা প্রথমবার সময় নিয়ে পড়ে তারাই আসলে উইনারটা হয়, কারণ হচ্ছে আমরা তাড়াহুড়া করে মুখস্থ করি, ওইটাই আসলে মানে তাড়াহুড়োটাই কাল হয়ে যায়, সারা জীবন পরীক্ষা দেয় কিন্তু ওরা পারে না। আপনি প্রথমবার যারা সময় নিয়ে পড়বেন তারাই দেখবেন যে আসলে ট্র্যাক করতে পারছেন। 2 নম্বর হচ্ছে অ্যাকোমোডেট উইথ। দেখেন ওই এর আগে টু ছিল, এই যে এখানে টু ছিল না, ঠিক একই ওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে আমি প্রিপোজিশনটা বসিয়ে চেঞ্জ করে দিলাম, অ্যাকোমোডেট উইথ। তাহলে দেখি, দেখেন আমি একটা এক লাইনে ইও দিয়েছি, এক্সপ্লেনেশনও করেছি যে অ্যাকোমোডেট সামওয়ান উইথ সামথিং, সামওয়ান ইনক্লুডস ওয়ানসেলফ। আবার এখানে বলে দিয়েছি, এর আগে কি ছিল, সামথিং অর্থাৎ বস্তুবাচক, কিন্তু অ্যাকোমোডেট উইথ সামওয়ান এখন হচ্ছে যে কারোর সাথে হচ্ছে আপনি অ্যাকোমোডেট করতে হবে। এখানে হচ্ছে দেখেন সামওয়ান, এই সামওয়ান আবার আপনি নিজেও হতে পারে, এই জন্যই বলে দিয়েছি যে সামওয়ান ইনক্লুডস ওয়ানসেলফ, অর্থাৎ আপনার নিজেও পড়ে যাবেন। আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইউ উইথ অ্যান আর্লিয়ার ফ্লাইট, অর্থাৎ আমি তোমাদেরকে, এখানে হচ্ছে জায়গা দেওয়াটা বোঝাচ্ছে। দেখেন উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইউ উইথ অ্যান আর্লিয়ার ফ্লাইট, এই দেখেন আগের আগের কোন একটা ফ্লাইটের সাথে তোমাকে আমি জায়গা দেওয়ার চেষ্টা করব, এইখানে আবার জায়গা দেওয়াটা বোঝাচ্ছে। তারপরে myself with rubber boots borrowed from a neighbor, আবার এখানে দেখেন একই ফ্রেজাল ভার্বের নিচে কিন্তু এক্সাম্পল দুটো, তাই না? একই জিনিসের দুটো এক্সাম্পল দিয়েছি, কিন্তু দুটোরই আবার মিনিংটা দেখেন। আমার নিজেকে অ্যাকোমোডেট করতে হয়েছিল কিসের সাথে, রাবার বুটস বরোড ফ্রম এ নেইবার, অর্থাৎ প্রতিবেশীর থেকে আমি একটা রাবার বুট হচ্ছে ধার করেছিলাম এবং সেটার সাথে আমার নিজেকে মানিয়ে নিতে হয়েছে। এখানে আবার জায়গা বুঝায় নাই, দেখেন। হ্যাঁ, সো এই যে এই জিনিসগুলো এত সূক্ষ্ম, এই জন্য স্টুডেন্টরা আসলে যারা একটু থরলি পড়ে না তারা আসলে কখনোই এই কোয়েশ্চেন গুলো পারে না, ঠিক আছে? আর প্রশ্নে অনেক সিট কম থাকে, সব পরীক্ষাগুলোতে দেখা যায় যে চাকরিগুলোতে সিট অনেক কম থাকে। সো আলটিমেটলি যারা এই সূক্ষ্ম জিনিসগুলো জানে তারাই কিন্তু আলটিমেটলি চাকরিটা পায়। তো আপনি থরো হন, আপনারা যেহেতু খুব কম সময় বয়স থেকে শুরু করছেন, ধরেন অনেকেই দেখলাম সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো তার মানে কি আপনি এখন অনেক থরলি পড়তে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন, তাড়াহুড়া কখন করবেন, যখন আপনার বয়স চলে যাচ্ছে, আপনি যখন 28 হয়ে গেছেন, 29 হয়ে গেছেন, দেন ইউ হ্যাভ টু ওয়ারি। এখন আপনি সময় নিয়ে, হ্যাঁ রাইট গাইডলাইনটা লাগে। ধরেন আপনি খুব সময় নিয়ে বসেছেন, ঠিক আছে, বাট স্টিল আপনি ভুল পথে ঘুরছেন, ভুল ডিরেকশনে ঘুরছেন, শর্টকাটে ঘুরছেন, বিভিন্ন শর্টকাটে দেখবেন ভিডিও হয়, তারপরে বিভিন্ন কোচিং সেন্টার আপনাকে লেকচার শিট দিয়ে দিচ্ছে। আমি কখনো কোচিং এর লেকচার শিট গুলো খুলেও দেখিনি, আমার কাছে একদম ধরা আছে, রেডিমেড আছে, ঠিক আছে, ওগুলো একদম ট্র্যাশ। সরি টু সে, আমি নিজেও কোচিং করেছি, বাট আপনার বুঝতে হবে, আপনি আপনার নিজের জাজমেন্ট থাকতে হবে, আপনি কতটুকু নিবেন। আমি শুধু লাইব্রেরিটা ইউজ করেছি, কোচিং এর লাইব্রেরি, আমি যদি পাবলিক লাইব্রেরিতে জায়গা পেতাম বা অনেক যদি বাংলাদেশে পাবলিক লাইব্রেরি থাকতো বিদেশের মতো, ঠিক আছে, তাহলে আমি কখনোই কোচিং এ যেতাম না। কোচিং এ যেটা দরকার লাইব্রেরিটা, লাইব্রেরি সার্ভিস। আমি তাও সব কোচিং তো আর জানি না, ঢাকার বাইরে কি অবস্থা জানি না, একটা কোচিং এ গেছিলাম ঢাকার মধ্যে, ভালো কোচিং, সো ওই যে লাইব্রেরিটার জন্য, আর কিচ্ছু না। সো আপনার বুঝতে হবে। আর এক্সামটা রিটেনের ক্ষেত্রে যে পরীক্ষার টেস্ট পেপার যে দেওয়া হয়, এক্সাম যেটা মডেল টেস্ট দেওয়া হয় সেটা,
সেটা ওরে বাবা, সেটা হ্যাটস অফ। তো ওইটা তো আসলে বাসায় সম্ভব না। আদার দেন দ্যাট কখনোই আমি কোচিং এর আর কোনো কিছু ইউজ করিনি, এটা আমি খুব ভালো মতো বলতে পারি। এবং যারা তারা সবসময় আমাকে নিয়ে একটু খটখটে দিয়ে থাকতো যে কি করে মেয়েটা। এখন বুঝতে পারে, এখন আমি অনেককেই দেখি যে তারা রিটেনের পড়া পড়ে, প্রিলির আগেই পড়ে, কিন্তু আমি কিন্তু সেটা শুরু থেকে করে এসেছি। তারা এখন কি হলো, তারা পাশ করেনি, ফেল করার পরে তারপরে এখন বসেছে। সো তাদের কি হলো, আমি কিন্তু ঠিকই প্রিলিটাও পাস করেছি এবং রিটেনটা আমি লাইব্রেরিতে বসে বসে পড়তাম। সো এগুলো গল্প আরো হবে ইনশাল্লাহ। আমি শুধু ভয়ে ভয়ে আছি আমার রেজাল্টটা হয়ে যাক। হ্যাঁ, রেজাল্টটা আসলে এটা খুবই একটা মাথায় এসপার ওসপার হয়ে গেলে একটা, যদি আল্লাহ না করুক যদি ফেলও করি, বাট স্টিল দিয়ে তো দিবে। হ্যাঁ, খুবই একটা অ্যানয়িং একটা ফিলিং এটা, আসলে যারা দিয়েছে তারাই জানে, খুবই এম্বারেসিং একটা ফিলিং। মানে এর আগে আমরা যদি প্রিপারেশনটা চিন্তা করি, ধরেন আমরা মানুষ কি ভুলটা করে জানেন, 3 বছর বলে। 3 বছর না, আমাদের পরীক্ষা হয়েছে প্রিলির সময় যেদিন, ঠিক সেদিন থেকে ওরা ধরে। তো সেদিন থেকে তো 3 বছর, আসলে তো 3 বছর না, আমরা অ্যাপ্লাই করি আরো 1-1.5 বছর আগে। সো ইটস লাইক, দেখেন চিন্তা করেন 4 বছর হয়ে গেছে, আনবিলিভেবল, 4 বছর হয়ে গেছে। সো যারা পরীক্ষা থেকে ধরে তারা বলে 3 বছর। আমি তো পরীক্ষা থেকে ধরি না, আমি প্রিপারেশনের সময় 1 বছর, আরো প্রিলির আগে 1 বছর দিয়েছি। সো আমার জন্য এটা 4 বছর। আমি কত ইয়াং বয়সে এসেছিলাম থাক ওই কথা আর না বলি। সো আপনারা এই জন্য বুঝছেন, আপনারা একটাই টার্গেট করবেন, একটা বিসিএস। এরপরে আপনার লাইফের অনেক মূল্য আছে। এরপরে একটা পরীক্ষাকে কখনোই এত গুরুত্ব দিবেন না। তবে হ্যাঁ, প্রথমবার গিভ ইউর বেস্ট শট, আপনার প্রথমবারে সব দিয়ে দেন। আর রাফিল কবির বলছেন চাকরি হলে আমাদের পড়াবেন না আপু। আয় হায়, রাফিল কবির তো অনেক ফিউচারে চিন্তা করে ফেলছে, চাকরি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, রাফিল কবির বলছে চাকরি পাবেন ইনশাল্লাহ। বাহ, ভালো লাগছে, থ্যাংক ইউ। তানভীর খান আপু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দি রেজাল্ট, আল্লাহ ওয়ন্ট লেট ইউ ডাউন। ভাই, আপনারা যে শুরু থেকে আছেন আমার সাথে, আমি জানি আপনারা আমাকে দোয়া করেন, আমাকে পছন্দ করেন, আমাকে সমীহ করেন, এটা তো আমি জানি। কিন্তু কথা হচ্ছে যে স্টিল লাকটা অনেক বড় ফ্যাক্টর বিসিএস এর ক্ষেত্রে। দেখা যায় যে অনেক ভালো ভালো স্টুডেন্টরাও মানে পরিশ্রম করলেই যে পাবেন, নট নেসেসারিলি, এটা আমি মানি। আগে খুব পরিশ্রম করতাম, বাট পরিশ্রম করলেই যে এখানে আপনি পাবেন, নট নেসেসারিলি। পরিশ্রমটা করতে হবে, দ্যাটস এ গিভেন, এটা কোনো এক্সট্রা কিছু না। পরিশ্রম আপনার করতে হবে, এটা 100% আপনি না করলে এমনিও আপনি নাই। আপনি 100% না দিলে আপনি এমনিতেই আউট। দুঃখের বিষয়, যারা 100% দেয় তারাও অনেক ক্ষেত্রেই পাচ্ছে না চাকরিটা। সো এই কারণেই আমি খুব বেশি ওয়ারিড না, এটা এটা শিওর থাকতে পারেন। কিন্তু এটা হচ্ছে খুবই এম্বারেসিং একটা, খুবই কষ্ট একটা, কেমন একটা মানে আনসার্টেনটির ফিলিংটা খুবই খারাপ একটা ফিলিং। হ্যাঁ, আমি কখনো আমার লাইফে অনিশ্চিত থাকতে পছন্দ করিনি এবং কখনো হইওনি। এই জায়গায় এসেই হচ্ছে এই ফিলিংটা আসলে বুঝতে পেরেছি যে কি একটা জঘন্য একটা ফিলিং। কারণ পরিশ্রম যারা করে, তারা যারা কাজ ভালোবাসে, যারা কাজ পাগল মানুষ, তারা কিন্তু আনসার্টেনটিকে এত পেয়ে বসতে দেয় না। তারা দেখবেন কাজের মধ্যে থাকে, দেখবেন যে ভুলে থাকে। আমিও মানে আমি এই জন্যই ভালো ছিলাম, বাট এই জায়গাটাতে এসেই আমি প্রথম বুঝতে পেরেছি যে লাক জিনিসটা কি, আনসার্টেনটি জিনিসটা কি, অসহায়ত্ব, এম্বারেসমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, এই জন্য ভাইয়ারা আপনাদেরকে আমি বিসিএস এ আমি বলছি না দিয়েন না, এটা হয় না। আমি দিয়েছি, সবাই একটা ফ্যান্টাসি থাকে, সবাই কেন বলে বিসিএস দিতে ডিসকারেজ করো, খুব খারাপ না, এটা কখনো ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সবার একটা স্বপ্ন থাকে, সবাই পরীক্ষা দিবে, কিন্তু আমার কথা প্রথমবারে গিভ ইউর বেস্ট শট, আপনার সবকিছু দিয়ে দেন, 100% দিয়ে দেন, তারপরে আপনি ইউ মুভ অন উইথ ইউর লাইফ। অ্যাটলিস্ট নিজের সাথে আপনি নিজের সাথে সৎ থাকতে পারবেন যে আমি আমার সবটা দিয়েছি, কিন্তু এর বেশি না। কারণ আপনার লাইফ যখন একটা পরীক্ষা কেন্দ্রিক হবে, কত বাজে একটা ফিলিং, এবং আপনি পুরা সুইসাইডাল হবেন একদম, ট্রাস্ট মি অন দিস। মানে কি যে খারাপ একটা ফিলিং। আচ্ছা, রাফিল কবির কমেন্ট করেছেন চাকরি পাবেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে, সেটা দেখেও বোঝা যায় আপনি কনফিডেন্ট। হ্যাঁ ভাইয়া, কনফিডেন্স এটা আসলে ঠিক বলতে পারেন, আমি ছোটবেলা থেকেই ওভার কনফিডেন্ট, এটা আসলে ভালো না। যাই হোক, আমরা ব্যাক টু লেকচার। হ্যাঁ, আমার কথাটা একটু মাথায় রাখবেন যে আমি এক্সপিরিয়েন্স তো এই একটা জায়গা থেকে আপনাদের থেকে একটু এগিয়ে, আর কোনো কিছুতে এগিয়ে না। শুধুমাত্র বয়সটা আমি খরচ করেছি, আপনারা এখনো করেননি। বাট আপনারা আমার কথা যদি একটু মনে হয়, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যারা নিরুৎসাহিত করে ওদের কথা শোনার দরকার নেই। আপনার স্বপ্ন আছে, ইউ হ্যাভ টু গো ফর ইট।
আমার একটা অ্যাম্বিশন থাকবে, আমি এটা পিছিয়ে যাবো না, এটা হাস্যকর। আপনার ড্রিম যত বড়ই হোক, বাট ওটাতে আপনি প্রথমবারই সব দিয়ে দেন, তারপরে সময় নষ্ট করে নাই যে 4 বছর হয়ে যাচ্ছে। এখন তো পুরো ওয়ার্ল্ডই চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ তো বাধ্য, পুরো ওয়ার্ল্ডের ইকোনমি চেঞ্জ, এরপরে পুরো ওয়ার্ল্ডের চাকরি সেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমবার দিবেন স্বপ্ন পূরণের জন্য, দিবেন দিবেন, ক্যাজুয়ালি দিবেন না, খুব সিরিয়াসলি দেন, প্রথমবার দেন, তারপরে মুভ অন উইথ ইউর লাইফ। হ্যাঁ, একদম। তাহলে দেখবেন যে হ্যাঁ আমার স্বপ্ন ছিল, আমি দিয়েছি, শেষ। আপনার সব জায়গায় আপনি যে পাস করবেন, সব জায়গায় আপনি সাকসেসফুল হবেন, এটা তো কোথাও আপনাকে লাইফে বলে দেয়নি, তাই না? এটা তো নিয়ম না। সো এই কারণে ফেইলিউরকে একসেপ্ট করে আসবেন যে কি হতে পারে, ফেল করতে পারি, এটা যদি ভেবে আসেন, ইটস ভেরি পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। আপনি দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, আই ক্যান ফেল, আপনি একসেপ্ট করেন, দেন আসেন, এসে গিভ ইউর বেস্ট শট, গিভ ইউর এভরিথিং, দেন মুভ অন, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এই কথাটা আমি বলে রাখলাম। যারা আমাকে দেখলাম যে যারা খুবই রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট আমার, তারা তারা 5-6 জন আছেন, মনে করলাম 5-6 জন, 10 জন 30 জন মনে করলাম না, মাত্র 5-6 জন। কিন্তু আপনারা যদি 5-6 জন যদি আমার এই কথাটা মনে হয় যে আপনি কাজে লাগাতে পারেন, দেখবেন আপনি আসলে পরীক্ষাটা দিয়ে মজা পেয়েছেন, যে না আমি দিয়েছি, আমার ইচ্ছা ছিল আমি দিয়েছি, আমার খায়েশ ছিল বিসিএস, আমি পূরণ করছি। আরে ভাই, মানে মানুষ যে কি করে, মানে বিসিএস নিজেও দিবে না, আবার মানে ভয় পায়, তারপরে আবার ডিসকারেজ করে। হ্যাঁ, সবাই খালি বিসিএস এর জন্য মোটিভেশন দেয়, হ্যান ত্যান। আরে ভাই, সবারই স্বপ্ন থাকে, 6 লাখ যে পরীক্ষা দিচ্ছে সবাই স্বপ্ন থেকেই দিচ্ছে, কিন্তু ভুলটা হয় যে এফোর্টটা দেয় না। এফোর্ট দিলেও সমস্যা আছে, আমাদের দেশে ভালো গাইডলাইন্সটা নাই। এটা এটা যে সত্যি, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। সো গাইডলাইনটা, ভালো একটা গাইডলাইন খুঁজেন। আমি হই, যেই হই, হ্যাঁ আরো গাইডলাইন ভালো কয়েকজন আছেন, নাম নিচ্ছি না, নিয়ে ট্রাস্ট করেন, ফেইথ রাখেন, আস্থা রেখে নেমে পড়েন, একবার দিয়ে মুভ অন করেন, একবার। ঠিক আছে, আমি এখন ক্লাসে যে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট দিস ইজ ট্রু। আমি মানে আই শুড বি এবল টু সে দিস, আমার সেই স্বাধীনতাটা থাকা উচিত যে আমি বলবো। হ্যাঁ, আমি এই জন্য চেঞ্জ আনার জন্যই নেমেছি। ঠিক আছে, accommodate with, accommodate someone with something includes oneself, নিজেকেও হতে পারে। এক্সাম্পল হচ্ছে উইথ উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট উইথ আর্লিয়ার ফ্লাইট, বলেছি এর আগে, তোমাকে আমি জায়গা দেওয়ার চেষ্টা করব ফ্লাইটে, এখানে জায়গাটা বোঝাচ্ছে। সেকেন্ডে দেখেন কি বোঝাচ্ছে, রাবার বুটস, আমি বড় করেছিলাম রাবার বুটস, আমার সেটার সাথে মানিয়ে নিতে হয়েছিল। সেকেন্ড স্লাইডে চলে যাই। দেখেন অ্যাকোমোডেট দিয়ে আমরা দুটো প্রিপজিশন চেঞ্জ করে, এখানে অ্যাকুয়েন্ট উইথ আলাদা, আর একটা অ্যাকুয়েস উইথ। তাহলে অ্যাকুয়েন্ট উইথ কি, অ্যাকুয়েন্ট উইথ একটা এক্সপ্লেনেশন দিয়েছি, দেখেন অ্যাকুয়েন্ট সামওয়ান উইথ সামওয়ান অর সামথিং। এখানে অ্যাকুয়েন্ট মানে কি, আরেকটা জিনিস দেখেন, ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজাল যে ইডিয়মস গুলো, এটা আরেকটা ট্র্যাপ হচ্ছে, আপনার কিন্তু জানতে হবে, ওয়ার্ডও জানতে হবে, ভোকাবুলারি একদম না জানলেও আবার একটু ফেসে যাবেন। কারণ অ্যাকুয়েন্ট মানেটাই আমি জানি না, তাহলে আমি অ্যাকুয়েন্ট উইথটা কেমন করে পারবো, কারণ এখানে চেঞ্জটা আনা হয় প্রিপোজিশন দিয়ে। সো আপনার ভোক্যাবটা দেখেন, আবারও ঘুরে ফিরে ভোক্যাবুলারিতে আপনি কিন্তু হলেন, আবার কিন্তু আটকে গেলেন। সো ভোক্যাবুলারির যে মূল্যটা, সেটা তো আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে অ্যাকুয়েন্ট মানে যারা জানেন তারা তো বুঝতে পেরেছেন, পরিচিত হওয়া। আমরা বলি না আমার পরিচিতর মধ্যে পড়ে, ওটাকে বলে অ্যাকুয়েন্টেন্স। অ্যাকুয়েন্টেন্স বানানটা হচ্ছে লাস্টে TANCE, তাহলে কি নাউন হয়ে গেল। আর অ্যাকুয়েন্ট হচ্ছে ভার্ব, তাহলে অ্যাকুয়েন্ট উইথ হচ্ছে কি, পরিচিত হওয়া। দেখেন অ্যাকুয়েন্ট উইথ সামওয়ান, উইথ সামওয়ান অর সামথিং, অর্থাৎ কারো সাথে অথবা কোনো কিছুর সাথে, যে বস্তুবাচক এবং ব্যক্তিবাচক দুটোই আছে, পরিচিত হওয়া। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এক্সাম্পল হচ্ছে প্লিজ অ্যাকুয়েন্ট টম উইথ দ্য ওয়ে উই ডু থিংস। যেমন ইমাজিন করেন টম নামে একজন আপনার অফিসে চাকরি করতে এসেছে, তখন হয়তো ম্যানেজার বলে দিল আরেকটা স্টাফকে, হয় না, যারা চাকরি করছেন তারা জানেন, যারা চাকরি করছেন তারা জানেন, যে ম্যানেজার এসে বলে দেয় আরেকটা কলিগকে যে প্লিজ অ্যাকুয়েন্ট টম উইথ দ্য থিংস উই ডু, অর্থাৎ আমাদের কাজ কর্ম কিভাবে হয় একটু দেখিয়ে দাও। ওই যে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, হয়তো বলে দিল এখানে অফিস, এখানে আমাদের কিচেন, এখানে আমরা এই কাজটা করি, এটা আমাদের কনফারেন্স রুম। তো এই জিনিসটা একটা সিনারিও, যখনই আপনি শিখবেন কোনো কিছু, হ্যাঁ যখনই হচ্ছে আপনি কোনো কিছু শিখবেন, একটু সিনারিওটা মনে করার চেষ্টা করবেন, সিনারিওটা কেমন। আমি যেমন যখন পড়ি
তখন আমি সিনারিওটা চিন্তা করার চেষ্টা করি। যেমন এই যে টমকে পরিচিত করে দাও উইথ দ্য ওয়ে উই ডু থিংস, আমরা কিভাবে কাজ করি একটু পরিচিতি করিয়ে দাও। একটু চিন্তা করেন সিনারিওটা, এক্সাম্পলটা পড়ে ফেললেন, আপনি আর ভুলবেন না, কারণ আপনি ভিজুয়ালাইজ করেছেন। হ্যাঁ, আমি যদি অফিসে যাই, আমার ম্যানেজার বলছে টম, মনে করেন আপনি টম। তো এইভাবে একটু সময় নিয়ে যখন আপনি এক্সাম্পল গুলো পড়বেন, আপনি কিন্তু খুব ক্লিয়ারলি শিখতে পারবেন এবং মনে থাকে। আরেকটা এক্সাম্পল দেখি, যত এক্সাম্পল পড়বেন আপনি তত ক্লিয়ার হবেন। আমি একটা দেইনি, আমি প্রত্যেকটা দুটো করে এক্সাম্পল দিয়েছি। সো বুঝতে পারছেন আমি সবসময় এক্সাম্পল মুখস্থ করতাম। আপনি অ্যাকুয়েন্ট উইথ একবার পড়বেন, এক্সাম্পল গুলো বারবার 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 আওড়াবেন, খাতায় নোট করবেন। আমার এই পিডিএফ দেওয়ার উদ্দেশ্য কিন্তু আপনি খালি পিডিএফ এ পড়ে রেখে দিবেন এটা কিন্তু না, মাইন্ড ইউ। আপনারা মোবাইলেই দেখবেন খালি, হ্যাঁ, দেখে তারপরে রেখে দিলেন, এই মনে থাকবে না। এই খাতা কলমে এইভাবে একদম একদম বাংলা হিসাব লিখতে হবে, তাহলে এটা সবাই জানে যে লিখে লিখে পড়লে মনে থাকে। ঠিক আছে? সো অবশ্যই হাতে কলমে লেখার প্র্যাকটিসটা করবেন, না হলে ওই পিডিএফ যদি হয়ে যান, পিডিএফ মানে নির্ভর, তাহলে দেখবেন যে পরীক্ষার হলে লিখতে পারছেন না, গুলিয়ে যাচ্ছে সব। অঙ্ক যেরকম দেখে দেখে যায় সবাই, আমি বুঝি না এটা দেখে দেখে কেমনে অঙ্ক করে, আমার প্রত্যেকবারই করতে হতো। তো হ্যাঁ, আমি ওটাতে বিশ্বাস করি, আপনি ওটাতে ভুলেন না, অঙ্ক তখন মিলে না, পরে দেখে আসলে দেখবেন আপনি গুলিয়ে যাবেন। তো একইভাবে উদাহরণগুলো আমি যে বলছি, পিডিএফটা দেখে দেখে আপনি খাতায় তুলবেন। পিডিএফ দিচ্ছি শুধুমাত্র ম্যাথ লেভেলে দিয়ে দেওয়ার জন্য, আপনারা নিজেরা খাতায় নোট করবেন। ওকে, এটাতে কোনো মানে এটাতে ক্লিয়ার থাকবেন। আমি পিডিএফ একদমই পছন্দ করি না, আমি কখনোই পিডিএফ পড়তাম না। কিন্তু হ্যাঁ, একটা ম্যাথ লেভেলে করতে গেলে তো আমাদের অনলাইনে ই লার্নিং হলে তো পিডিএফ দিতেই হবে, বাট আপনারা অবশ্যই নিজে খাতা কলমে, ফিজিক্যাল খাতা কলমে নোটবুকে আপনি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আপনি কিন্তু অনলাইনে বিসিএস এ পরীক্ষা দিবেন না। সো খবরদার এই ভুল করবেন না। পরে বলবে যে ম্যাডামই তো পিডিএফ এ পড়াইছে। আমি কিন্তু আমার মেসেজ গুলো এই জন্য বেশি কথা বলতে হয়। কেন? কারণ আমি আপনাদেরকে অর্ধেক কিছু বলি না, আমি পুরোটা বলি যে কেমনে কেমনে আসলে কোন পাবেন। অ্যাকুয়েস টু, পরের ফ্রেজাল এন্ড ভার্ব দেখি। ফ্রেজাল ভার্বটা হচ্ছে অ্যাকুয়েস টু। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ এই ওয়ার্ডটা 38তমতে একদম সবাইকে একদম ভয় পাইয়ে দিয়েছে। এটা হচ্ছে ইসে ছিল, কম্প্রিহেনশনও ছিল, এবং হচ্ছে আমাদের ওয়ার্ড ফরমেশনে যে তিন এমটি সেল দেওয়া থাকে, ওই যে ভার্ব থেকে অ্যাডিটিভ, অ্যাডভার্ব এগুলো যে কনভার্ট করতে দেয়, সেটাতে ওইটা এসেছিল। সো অ্যাকুয়েস টু হচ্ছে উচ্চারণটাও এরকমই, অ্যাকুয়েস টু একটু কঠিন ওয়ার্ড, বানানটা ভুল করবেন না, বানানটাই খুব ইম্পর্টেন্ট, কঠিন একটা ওয়ার্ড, তাই না? তো অ্যাকুয়েস টু এটা একটা খুবই ফর্মাল ওয়ার্ড। এটা হচ্ছে আপনি গিভ ইন করা, আমরা যে বলি না গিভ ইন, আই গিভ আপ করা, গিভ ইন করা, গিভ আপ, আই গিভ ইন, আরেকটা গিভ ইন, গিভ আপ আর গিভ ইন। ঠিক আছে? এটা বোঝায় কি, হাল ছেড়ে দিলাম, আমি তার কাছে হার মেনে নিলাম, আই গিভ ইন টু দ্যাট, শেষমেশ আমি তার জেদের কাছে হার মেনে গেলাম। এটা একটু ইনফর্মাল একটা মানে টোন আছে, হ্যাঁ, এটা একটু একটু ইনফর্মাল বা একটু ইজিয়ার। কিন্তু আপনি যখন খুবই ফর্মাল একটা সেটআপে যখন আপনি কাজ করবেন, হয়তো কোনো বাইরের কোনো পেপার লিখছেন, হ্যাঁ, কোনো একাডেমিক পেপার লিখছেন, যে কোনো একটা বড়, ধরেন নিউ ইয়র্ক টাইমসে আপনি আর্টিকেল লিখছেন, বা ডেইলি স্টারে আপনি আর্টিকেল লিখছেন। ডেইলি স্টারে যারা এডিটোরিয়াল পড়েন, তারা কিন্তু ডেইলি স্টারে যারা এডিটোরিয়াল পড়েন, তারা দেখবেন এই ওয়ার্ড গুলো, কঠিন কঠিন ওয়ার্ড গুলো আসে, এবং ডেইলি স্টারের থেকেই কিন্তু কি হয়, কম্প্রিহেনশন গুলো কিন্তু আসে, তাই না? খুব কাজে লাগে আমাদের ডেইলি স্টারের যে পড়তে বলেছে আপনাদেরকে, দেখবেন কঠিন কঠিন ওয়ার্ড। তো এই জন্যই এই ওয়ার্ডটা আপনার জেনে রাখতে হবে। ওই গিভ ইন গিভ আপ জেনে বসে থাকবেন না, এই ওয়ার্ডটা জেনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তাহলে এটা ব্যাখ্যাটা কি, একুয়েস টু সামওয়ান অর সামথিং। তা বুঝতে পারছি কারো কাছে অথবা কোনো কিছুর কাছে আমরা হার মেনে নিলাম। এক্সাম্পল দেখি, উই আর উইলিং টু অ্যাকুয়েস টু ইউর ডিমান্ডস। এই যে এখন আপনি খুবই ক্লিয়ার, দেখেন এক্সাম্পল দেখেন, আমি উই আর উইলিং, আমরা রাজি আছি, তোমার ডিমান্ডের কাছে আমরা রাজি আছি, আমরা হার মেনে নিয়েছি। দ্বিতীয় এক্সাম্পল দেখেন, আই উইল নেভার অ্যাকুয়েস টু পল, আমি পলের কাছে কখনোই গিভ ইন করবো না, বা মানে হার মানবো না, বা হ্যাঁ মেনে নিব না। সো এই যে এক্সাম্পল পড়লে দেখছেন কতটা ইজি হয়ে যায়। আচ্ছা, 5 নাম্বার দেখি, অ্যাড ইন টু। অ্যাড ইন আবার ব্র্যাকেটে টু দিয়েছি কেন, এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। এক্সপ্লেনেশন দেখেন, অ্যাড সামথিং ইন অর টু সামথিং ব্র্যাকেটে,
এই ব্র্যাকেটের গুলো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবেন যখন দেখবেন যে এক্সাম্পল দেখছেন। দেখেন, নাও অ্যাড দিস এগস ইনটু মিক্সচার, অ্যাড সামথিং ইন অথবা টু, দেখছেন ইন টু একসাথেও দিতে পারেন, আবার শুধু ইন দিলেও চলবে। এই কারণে ব্র্যাকেটে আবার আমি টু সামথিং দিয়ে দিয়েছি। হ্যাঁ, আবার এই যে টুটা ব্র্যাকেটে কেন, ইনটু দিতে পারেন একসাথে, আবার শুধু ইন দিলেও একই কাজ। এই কারণে ব্র্যাকেটে দিয়েছি, যেটা অপশনাল, ইউ ক্যান ইউজ বোথ, শুধু ইন দিতে পারেন অথবা ইনটু একসাথে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেখি, অ্যাড ইন সাম মোর এক্স। দেখছেন এখানে টু নেই, প্রথমটা দেখেন ইনটু আছে, একই মিনিং। এটা আর অ্যাড ইন শুধু ইন আছে, এটাও একই মিনিং। সাম মোর এক্স, নতুন কিছু অ্যাড যোগ করো, এক্স যোগ করো, মানে ডিম যোগ করো। এই জন্য দুটোই কাজ করবে, এই জন্য দুটোরই এক্সাম্পল দিয়ে দিয়েছি। অ্যাড অন টু, এই যে ব্র্যাকেটে আছে, তাহলে বুঝতেই পারছেন। তাহলে অ্যাড সামথিং অন টু সামথিং। এক্সাম্পল দেখেন, টু অ্যাডেড নিয়ারলি $1000 অন টু, এই যে দেখছেন অন টু কারেক্ট, আপনি ভুল মনে করলে হবে না। আবার শুধু অন দিলেও চলবে, এই কারণে ব্র্যাকেটে টু দিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্র্যাকেটে কেন টু দিয়েছি এটা আমি এক্সপ্লেন করলাম। আপনি অন টু দিলেও কারেক্ট, আবার অন দিলেও কারেক্ট। পরের এক্সাম্পল দেখেন, ইউ অ্যাডেড টু মাচ অন। ঠিক আছে, লাস্টে অন কেন হলো এগুলো বুঝতে হবে, খুব অ্যাডভান্স যারা তারা এটা বুঝে। ইউ অ্যাডেড টু মাচ অন, এখানে যদি আপনি দিতেন ইউ অ্যাডেড অন টু মাচ, মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, ইউ অ্যাডেড টু মাচ অন। সো এই কারণে ফ্রেজাল এবং ইডিয়মস এর এটা খুব অ্যাডভান্স যারা আসলে রাইটার বা অ্যাডভান্স লেভেলের লার্নার, তাদের জন্য এটা আসলে তারা পারবে। কিন্তু যারা একেবারে বেসিকটা খারাপ, তারা কিন্তু এটা গুটিয়ে ফেলবে। এবং এখন তো আমরা জানি ইংলিশটা অনেক অ্যাডভান্স লেভেলের আসে। সেই ছোট ছোট সূক্ষ্ম পার্থক্যগুলো, এগুলো আপনারা যত একটু দেখবেন, দেখে নিবেন, এটা আমার থেকে পড়ছেন, আবার নিজে একটু ঘাটাঘাটি করবেন, তখনই মনে থাকবে। একটু যখন রিডিং করবেন একটু নোটিস করবেন। হ্যাঁ, এবং রিডিং হ্যাবিটের উপরে কোনো আপনার হেল্প করবে না যতই আমি ক্লাস দেই। হ্যাঁ, এটা হচ্ছে একসাথে, আপনারা হচ্ছে সবকিছু কমপ্লিমেন্টারি, কোনো কিছু একটা দিয়ে হবে না, শুধু আমার ক্লাসে হবে না, শুধু রিডিং হ্যাবিটেও হবে না, শুধু ডেইলি স্টার পড়লেও হবে না, আপনার সব দিক দিয়ে অ্যাটাক করতে হবে। তারপরে এটাকে বলে ব্রুট ফোর্স লার্নিং। একসাথে সব দিকে যখন আপনি করে আঘাত করবেন, তখনই আপনার উৎকর্ষতা আর কি আসবে আর কি। হ্যাঁ, এবং খুব দ্রুত শিখতে পারবেন, একসাথে সব দিকে যখনই করবেন আপনার মনে থাকবে ভালো। আচ্ছা, 7 নম্বরে যাই, অ্যাড টু। এগুলো খুবই দেখি তাহলে। নাম্বার 1, অ্যাড ফিউল, ফ্লেমস অ্যান্ড অ্যাড ফিউল টু দি ফায়ার। দেখেন এটার আবার সাবসেকশন আছে। 7 নম্বরের এ বি আছে, সো এই জন্য আমি আলাদা আলাদা করে দুটো দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আচ্ছা, রাফিউল কবির করেছেন, কমেন্ট করেছেন, রিডিং পড়তে গেলে তো ফ্রেজ বুঝতে পারি না প্রথমে। হ্যাঁ, তো এই কারণেই তো আমি ক্লাস নিচ্ছি, আমি ভোকাবুলারির সাথে সাথে ফ্রেজেস নিয়েও ক্লাস নিচ্ছি। তো ভোক্যাবটা আমি ওই সেটআপ ছাড়া পারবো না, তো আমি ইন দ্য মিন টাইম আপনাদের সাথে প্রেজেন্টেশন মুডে ফ্রেজেসটা সম্ভব, এই কারণেই আমি প্রেজেন্টেশন মুডে ফ্রেজেস এন্ড ইডিয়মসটা আমি দেখবো আপনাদের। হ্যাঁ, এটা চালু রাখবো ইনশাআল্লাহ যতদিন পারি। আর আমাদের ভোক্যাবটা তো আমি বলেইছি আপনাদেরকে শুরুতে, ভিডিওর শুরুতে কিন্তু এক্সপ্লেন করেছি, আপনারা রেকর্ডেড পরে অবশ্যই একটু শুনে নেবেন, কারণ অনেকেই রিকোয়েস্ট করছে ওয়ার্ড ম্যাপে। আর ফ্রেজেস এন্ড ইডিয়মস যে কঠিন এবং এটা যে অ্যাডভান্স লেভেলের, আমি তো বললামই রাফিউল কবির। তো আমি চেষ্টা করছি এবং আপনাদেরও ঘাটাঘাটি করতে হবে, আমি একলা তো পারবো না, এগুলো লক্ষ লক্ষ ফ্রেজেস এন্ড ইডিয়মস আপনি শিখে শেষ করতে পারবেন না। আমার ইংলিশের টিচার বলতো, দেয়ার আর মোর রুলস, দেয়ার আর মোর এক্সেপশনস দ্যান রুলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে রুলের থেকে এক্সেপশন বেশি, ব্যতিক্রম বেশি। তো আপনি মানে ফেলতে পারবেন না কোনো কিছুতে। ইংলিশ হচ্ছে খুবই ফ্লুইড একটা ল্যাঙ্গুয়েজ, আপনার মানে বলতে বলতে নিজে শিখতে 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 হবে। এটা আসলে ওই যে গাইতে গাইতে গায়েন, মানে আপনি রুল ফেলে শিখতে পারবেন না। মোর এক্সেপশনস দ্যান রুলস। ঠিক আছে, এই জন্য আমি রিডিং হ্যাবিট নিয়ে মুখে ফেনা তুলে ফেলি। আপনারা কতটুকু ডেইলি স্টার ওই অ্যাপ দেখিয়ে দিয়েছি, কতটুকু পড়ছেন আমি জানি না, আপনার নিজের রিস্ক। আচ্ছা, অ্যাড টু, 1 নাম্বার দুটো সাবসেকশন আছে। এ হচ্ছে অ্যাড ফিউল টু ফ্লেমস এন্ড অ্যাড ফিউল টু দ্য ফায়ার। এখানে ফিউলের আমার উচ্চারণটা দেখেন, প্রোনাউন্সিয়েশনটা দেখেন, এটা কিন্তু ফুয়েল বলে অনেকে, এটা রং, এটা ইনকারেক্ট, এটা ফুয়েল না, এটা বানান দেখে ফুয়েল বলে, এটা হবে ফিউল। ঠিক আছে, আসলে
FUEL, হ্যাঁ এটা হচ্ছে আমি প্রোনাউন্সিয়েশন দিলাম, কিন্তু বানান দেখলে ই করবেন, এটা হচ্ছে ফিউল হবে। Add fuel to flames and fuel to the fire. তাহলে দেখি আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। This is bad. You are adding fuel to the flames. মানে এটা খুব খারাপ হচ্ছে। তুমি ফ্লেম মানে কি? আগুন, আগুনের ওই যে ফুলকি যেটা বের হয় আর কি। তো আগুনে তুমি আরো কি করছো? ইন্ধন যোগাচ্ছ, তুমি আরো আগুনে ফিউল দিচ্ছ, মানে কি কেরোসিন দিচ্ছ আর কি, দিচ্ছ, আগুনে ঘি ঢালছো বলে না বাংলাতে, আগুনে ঘি ঢালা, তো ওটা বোঝাচ্ছে অ্যাড টু। সো দিস ইজ ব্যাড, তুমি আগুনে আরো ঘি ঢালছো। তারপরে কি? দিস জাস্ট অ্যাডস ফিউল টু দ্য ফায়ার, এইটা খুব ইউজ হয়, তুমি আগুনে আরো বেশি ঘি ঢালছো। তো এগুলো, এই এক্সাম্পল গুলো বারবার বারবার মুখস্থ করবেন এবং আপনি এক্সাম্পলটা ডাইরেক্ট লিখে আসতে পারবেন। যখন আপনি রাইটিং এ, ফ্রি হ্যান্ড রাইটিং এ যখন এই এক্সপ্রেশনটা দিতে চাবেন যে হ্যাঁ এই কাজটা যে করা হলো এটা তো আসলে আগুনে ঘি ঢালা হলো, ধরেন বাংলাতে আপনি এটা বলতে চান, তাহলে ইংলিশে আপনি এই এক্সপ্রেশনটা এখন আপনি জানেন, আপনি সুন্দর করে ইউজ করে আসতে পারবেন। এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, কারণ ট্রান্সলেশনে যখন আসবে হ্যাঁ আগুনে ঘি ঢালছো, তখন কিন্তু আপনি সুন্দর করে ট্রান্সলেট করে দিয়ে আসতে পারবেন। আমার ট্রান্সলেশনের খুব সুন্দর একটা ভিডিও আছে, খুব যত্ন করে করেছিলাম ডক্টর সৌমিত্র শেখর স্যারের দর্পণ বই থেকে। ওনার যে ট্রান্সলেশনের রুল আছে, ওই বইটা শুধুমাত্র রুল গুলোর জন্য ইম্পর্টেন্ট। তো এই জন্য সবাই আর পাওয়াও যায় না, খুব রেয়ার বইটা, পাবলিশ হয়েছে অনেক আগে এবং এরপরে আর এডিশন আসেনি দর্পণ যে বইটা। তো এই কারণে আমি শুধু রুলস এর জন্য স্টুডেন্টদের, মানে ওরা পড়েও না কিনেও না এবং তখন আমরা অজ্ঞ থেকে যাই। ওই ভিডিওগুলো আমি শুধুমাত্র রুলস বানিয়েছি, তো ওই ভিডিওগুলো কখনো মিস করবেন না। বাংলার যত ভিডিও আছে আমার, হ্যাঁ এগুলো খুবই, আমার মনে হয় যে আমি খুবই ভ্যালুয়েবল একটা ভিডিও গুলো করেছি, কারণ এগুলো হচ্ছে যে মানে ভয় কাজ করে এবং স্টুডেন্টরা ওখানে মিস আউট করে। তা আমি ওই ভিডিওগুলো, রুলের ট্রান্সলেশনের রুল আছে, ওই ভিডিওগুলো দেখে দেখে ট্রান্সলেট করবেন। খালি ট্রান্সলেট করলে হবে না, ট্রান্সলেশনের রুল মানে কিছু নিয়ম আছে এবং ওই নিয়মগুলো আপনি ফলো করে ট্রান্সলেট করবেন, তাহলেই আপনি কারেক্ট ট্রান্সলেশন করতে পারবেন, অনেক ভালো মার্কস পাবেন। আমি কিন্তু অনেক ভালো মার্কস পেতাম ট্রান্সলেশনে, 25-এ 20 পেয়েছিলাম ইংলিশে। তো আপনারা আন্দাজে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, প্র্যাকটিস নিয়ম জেনে করতে হবে, রাইট? তো ওইখানে কেন কথায় আসলাম, কারণ ওইখানে বলা আছে যে বাংলাতে যদি একটা যেমন আগুনে ঘি ঢালা হয়, এটা আপনি ইংলিশেও আপনার ফ্রেজালটা জানতে হবে। আপনি লিখে আসতে পারবেন না ডোন্ট, হ্যাঁ ইনটু দি ফায়ার, হ্যাঁ বা ঘিয়ের ইংলিশ কি আমি তো জানি না, যাই হোক হোয়াটএভার, মানে আপনি ওইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড লিখলে হবে না। আপনার একটা প্রবাদ বাক্য, এর এগেনস্টে আপনার ফ্রেজাল ইডিয়মস যেটা, এটাই অ্যাড করতে হবে ইংলিশে। সো এই কারণেই ওই রুলের ভিডিওটা ট্রান্সলেশন, ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ এন্ড ইডিয়মসটা কিন্তু আপনার ট্রান্সলেশনের ডাইরেক্ট কাজে লাগবে, ঠিক আছে? এবং কম্প্রিহেনশনও কাজে লাগবে। আপনি পড়তে গেলেন, এই যে আমাকে একজন জানালো রাফিল যে রিডিং পড়তে যাই, কিন্তু রিডিং এ কি হয় আমি বুঝতে পারি না, ফ্রেজাল ভার্ব যদি আসে, ইডিয়ম যদি আসে, মিনিং বুঝতে পারে না, তাহলে আপনি বুঝবেন কি? এক্সপ্রেশন গুলো বুঝতে হবে। সো এইটার অনেক অ্যাডভান্স লেভেলের আপনাদের এই ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্লাসগুলো অনেক অ্যাডভান্স লেভেলে বেনিফিট পাবেন। একদম বেসিক লেভেল হলে অনেকেই বুঝতে পারবেন না, সো আপনার বেসিক্সটা খুব স্ট্রং হতে হবে। আচ্ছা রাফিল কবির লিখেছেন ঘি, আচ্ছা ইংলিশে লিখেছেন না, ঘিয়ের ইংলিশ কি জানি না, ক্ল্যারিফাইড বাটার, আচ্ছা খুব ভালো লাগলো জেনে। ক্ল্যারিফাইড বাটার আপনি লিখতে পারবেন না যে হ্যাঁ ডোন্ট অ্যাড ক্ল্যারিফাইড বাটার টু দি ফায়ার, এটা হাস্যকর। তখনই টিচার বুঝে যাবে যে আপনি আসলে ভালো দক্ষতা নেই। ওই ট্রান্সলেশনের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ সবার জন্য আজকে আমি বলে দিলাম, ওই ট্রান্সলেশনের ভিডিও দেখি যে ভিউ কম, ওটাতে অনেকে জানেই না আমি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা মানে ট্রান্সলেশনের রুলের একটা ভিডিও বানিয়েছি। আমার খুবই পছন্দের একটা ভিডিও, খুবই বাংলাতে টাইপ করা, খুব যত্ন করে বানিয়েছিলাম আমি আর আমার টিম মিলে, ঠিক আছে? আমরা আগাই তাহলে। অ্যাড সামথিং টু সামথিং, পরেরটায় যাই। বি নাম্বার দেখেন, অ্যাড সামথিং ব্র্যাকেটে আছে টু সামথিং, কোনো কিছুর সাথে অ্যাড করা। তাহলে আমরা এক্সাম্পল দেখি। there is no point in adding to his misery, এইখানে আবার দেখেন কোনো কিছু আরো বাড়িয়ে দেওয়া, এখানে কি বোঝাচ্ছে? যোগ করা বা কোনো কিছু মানে আলাদা করে যোগ করা ওরকম না, বুঝাচ্ছে যে তার মিজারি আগে থেকে ছিল, আরো বাড়িয়ে দিচ্ছ,
এখানে কি বলছে, দেয়ার ইজ নো পয়েন্ট ইন অ্যাডিং টু হিজ মিজারি। তার যে কষ্টটা, তার যে দুঃখটা, এই মিজারি মানে কি, মিজারি হচ্ছে আপনার অসহায়ত্ব, এই তার অসহায়ত্ব বাড়িয়ে আসলে কোনো কাজ নেই, এটা বুঝাচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট। তো তার মানে কি, আপনি এখানে ইন্টেন্সিফাই করাটা বুঝাচ্ছে, তাই না? এই অ্যাড টু সামথিং ইন্টেন্সিফাই করা বুঝাচ্ছে, কতটা সূক্ষ্ম দেখেন। তাহলে দেখেন পরের এক্সাম্পল দেখি, ইউ অ্যাডেড টু মাচ সুগার টু ইট। এটা আবার নাম্বারে বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি অনেক বেশি চিনি যোগ করে ফেলেছো। তো এক্সাম্পল গুলো দেখেন, এক্সাম্পল দেখলেই বুঝবেন কত ভাবে ইউজ করা যায় একই জিনিস। ঠিক আছে, পরের এসে যাই আমরা, 8 নম্বরে যাই, অ্যাড টুগেদার। অ্যাড টুগেদার মানে বোঝাই যাচ্ছে যে একত্র, একসাথে অ্যাড করা। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দেখি, অ্যাড সামথিং টুগেদার। এক্সাম্পল নাম্বার 1, অ্যাড দিস টু টুগেদার এন্ড টেল মি হোয়াট ইউ গেট। খুবই সিম্পল, এই দুটো যোগ করো এবং আমাকে বলো তুমি কি পেলা। হ্যাঁ, আপনি হয়তো আপনার স্টুডেন্টকে বললেন 5 আর 6 যোগ করো এবং আমাকে বলো কি পেলা, তাহলে 11 পেলাম, এরকম। এটা খুবই সিম্পল, পারবেন। পরেরটা দেখি, why haven't this been added together? এটা সিম্পল, এগুলো কেন এখনো যোগ হয়নি। ঠিক আছে, এটা পারা যাবে, টুগেদার দেখলেই বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু ইউজটা আপনার জানতে হবে, এই জন্য এক্সাম্পল গুলো খুব খুব ইম্পর্টেন্ট। আপনি মিনিং থেকেও এক্সাম্পল দেখলে আপনি খুব ক্লিয়ার আওড়াবেন। ঠিক আছে, তারপরে এই যে ক্লাসটা করার পরে, এরপরে যখন আপনি ডেইলি স্টার পড়বেন, খেয়াল করে দেখবেন, ইউজটা দেখবেন যে কোথায় কোথায় করছে এবং মিলিয়ে নিবেন, তখন দেখবেন আর ভুলবেন না। অ্যাড আপ, 9 নম্বর কি, অ্যাড আপ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আরো ইয়ে আছে, ইউজ আছে, আমি বলবো। অ্যাড আপ, অ্যাড সামথিং আপ। ইউপি দেখেন, আপ, অ্যাড দিয়ে কতগুলো দেখেন। নেক্সট এসে দেখি আমরা এক্সাম্পল নাম্বার 1, প্লিজ অ্যাড দিস ফিগার্স আপ এগেইন। পার্থক্যটা আমি বাংলাতে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। যেমন অ্যাড দিস ফিগার্স আপ, অ্যাড আপ মানে যোগ করা বুঝাচ্ছে, কিন্তু এক্সপ্রেশনটা আপ দিয়েছে। আপনার মানে অন্যদিকে চিন্তা করলে হবে না, এটা আসলে সিম্পল অ্যাড করা বোঝাচ্ছে, কিন্তু অ্যাড আপ একটা এক্সপ্রেশন, যে প্লিজ অ্যাড আপ, অ্যাড দিস আপ। হ্যাঁ, শুধু অ্যাড বলে না। তো এগুলো যারা নেটিভ স্পিকার, তাদের যদি আমেরিকান সিরিজ গুলো দেখলে দেখবেন যে খুব সুন্দর করে বলে ওরা। হ্যাঁ, এটাই পার্থক্য করে দেয় যে নেটিভ স্পিকার কারা আর আমরা যারা মানে বাইরের যারা, তাদের স্পিকিংটাতে এগুলোই পার্থক্য হয়। হ্যাঁ, তো একই জিনিস যোগ করাটাই বোঝাচ্ছে, বাট এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাড দিস ফিগার আপ, কোনো কিছু যোগ করা। পরের এক্সাম্পল দেখেন, আই ডিডন্ট অ্যাড আপ দিস ফিগার্স। এই যোগ করাই বোঝাচ্ছে, আমি এগুলো যোগ করিনি, কিন্তু এক্সপ্রেশনটা দেখেন কি সুন্দর, অ্যাড আপ, শুধু অ্যাড বলছে না, অ্যাড আপ। তো এগুলো আপনারা যত ইউজ দেখবেন আস্তে আস্তে ইউজ করতে পারবেন এবং আপনি খুব ভালো একটা রাইটার হবেন। হ্যাঁ, একটা নর্মাল রাইটার, একটা ভালো রাইটারের মধ্যে এগুলোই পার্থক্য করে দেয়। তাহলে পরেরটা দেখি, 10 নম্বর, অ্যাড আপ। এখন দেখেন টু সামথিং, ব্র্যাকেটে টু সামথিং, তার মানে এখন কোনো কিছুর সাথে, আমরা এক্সাম্পল দেখি, এটার সাথে আবার সাবসেকশন আছে, দেখেন এ নাম্বার হচ্ছে ফর এ সেট অফ ফিগার্স টু ইকুয়াল এ টোটাল। তাহলে আমরা এক্সাম্পল দেখি কি বলছে, these figures don't add up to the right total। মানে যোগ করে দেখা গেছে এটা টোটালের সাথে যোগ মানে হচ্ছে না, এই ফিগারটা টোটালের সাথে যোগ হচ্ছে না। একই মিনিং, কিন্তু দেখেন এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে আরো ভিতরে যাওয়া যাচ্ছে, আরো ইউজ আছে। পরেরটা দেখি, দিস ফিগার্স ডোন্ট জাস্ট অ্যাড আপ, অর্থাৎ অনেকগুলো ধরেন সংখ্যা, ধরেন আপনি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, আপনি অনেকগুলো ফিগার যোগ করছেন। স্ট্যাটিস্টিক্স আমরা জানি নাম্বার নিয়ে কাজ হয়, তো সেইখানে আপনি দেখছেন যে কিরে এটা যোগ করলে, এই 10টা যোগ করলে এই টোটালটা আসে। তো তখন বুঝাচ্ছে ফিগার্স মানে কি, নাম্বার, অনেকগুলো কোটি কোটি টাকার নাম্বার, সেটা বুঝাচ্ছে। সো এই সিচুয়েশন গুলো চিন্তা করার চেষ্টা করবেন, যখন এক্সাম্পল গুলো পড়বেন আপনি চিন্তা করবেন এটার ইউজটা, সিচুয়েশনটা চিন্তা করবেন। আমি যেমন স্ট্যাটিস্টিক্স এর কথাটা বললাম, এরকম আপনিও চিন্তা করবেন কি বুঝাচ্ছে। তাহলে কিছু ফিগার আছে, এই ফিগার গুলো যোগ করে এই টোটালটা মিলছে না, এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, বি নাম্বারটা দেখি, পরের সাবসেকশন দেখি, দেখেন অ্যাড আপ এর সাথে আরেকটা আছে, ফর ফ্যাক্টস অর এক্সপ্লেনেশন টু মেক সেন্স। দিস ইজ একদম মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখবেন যারা খুব মুভি টুভি দেখেন, হলিউডের মুভি, আমার মতো আমি অনেক বেশি হলিউডের মুভি দেখি, তো ওইখানে দেখবেন খুব সুন্দর করে বলে যে দিস ডাজন্ট অ্যাড আপ। কোনো থ্রিলিং একটা কোনো কিছু হলে, হলিউডের মুভি, অ্যাকশন মুভিগুলো, যেমন টম ক্রুজের মুভি ধরেন আপনার ওই যে রোগ নেশন, মিশন ইম্পসিবল, ওখানে দেখবেন কিছু একটা মিলছে না, মেক সেন্স করছে না, তখন এটা
ইউজটা হয়, দিস ডাজন্ট অ্যাড আপ। কেন সে এটা করলো এটা তো বোঝা যাচ্ছে না, এটা তো তার করার কথা না, কোনো কিছু মেক সেন্স হচ্ছে না। এটার ইউজটা খুবই সুন্দর। এটা আপনারা এরপর থেকে, আমি দেখানোর পর থেকে যখনই মুভি টুভি দেখবেন বা যখনই ইউজ দেখবেন, দেখবেন যে খুব সুন্দর ইউজ হয়। এটা নেটিভ স্পিকাররা ইউজ করে। দি ফ্যাক্টস ট্রুথ, দেখছেন যে সত্যির সাথে তো এই ফ্যাক্ট মিলছে না। ধরেন গোয়েন্দা, সে সত্যি দেখছে একটা, কিন্তু সে গোয়েন্দাগিরি করে দেখলো যে না, এ তো মিলছে না, খুনি অন্য কেউ, এ তো খুনি হতে পারে না, এই টাইপের আর কি বোঝাচ্ছে যে এটা তো আসলে অ্যাড আপ করে না, দিস ডাজন্ট অ্যাড আপ। তো এটা হচ্ছে মেটাফরিক ইউজ, এটা লিটারাল মিনিং না যে সাথে সাথে 5 যোগ করো, ওটা হচ্ছে লিটারাল মিনিং। আর এটা হচ্ছে মেটাফরিক ইউজ। হ্যাঁ, এইটা আশা করি আপনারা ক্লিয়ার। দিস ডাজন্ট অ্যাড আপ, দেখছেন কি সুন্দর করে উদাহরণই দেওয়া আছে, দিস ডাজন্ট অ্যাড আপ। এটা এরপর থেকে ইউজ দেখবেন, আপনারা যখন মুভি টুভি দেখবেন খুব সুন্দর ইউজ দেখবেন। 11 নম্বর হচ্ছে অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু, এটা আপনার মিনিংটা জানতে হবে সবার আগে, এটা আপনার ভোক্যাব জানতে হবে। অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার মানে কি? ADHERE, মানে কোনো কিছুর সাথে কমপ্লাই করা। কমপ্লাই এর বাংলা কি? যে মেনে নেওয়া। এটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড। কোনো আপনি অফিসে গেছেন, অফিসে কিছু রুল আছে, ওই রুল প্রবিধান যে নীতিগুলা, রুলস এন্ড রেগুলেশন, সেগুলো আপনি আসলে কমপ্লাই করছেন কিনা, ইউনিফর্মটা পরে যাচ্ছেন কিনা, দ্যাটস কল্ড কমপ্লাইং বা অ্যাডহিয়ারিং। মেনে নেওয়া, ফলো করা। ইউর আপনি অ্যাডহিয়ার করেন, আপনি হচ্ছে ইসলাম ধর্মের রুলস হচ্ছে ইউ অ্যাডহিয়ার টু দ্য রুলস। সেক্ষেত্রেও কিন্তু অ্যাডহিয়ার বুঝায়, কোনো ধর্মের ক্ষেত্রেও কিন্তু বুঝাবে। হ্যাঁ, ফেইথের ক্ষেত্রেও অ্যাডহিয়ারটা ইউজ হয়। আমরা দেখি এখন 1 নম্বর হচ্ছে অ্যাডহিয়ার টু সামথিং, বস্তুবাচক। এ দেখেন এক্সাম্পল কি, দি স্ট্যাম্প ওন্ট অ্যাডহিয়ার টু দি এনভেলপ। এখানে আবার কি বোঝাচ্ছে? আঠা। আর কি বোঝাচ্ছে? লেগে থাকা। এই যে আঠা, মানে আপনার স্ট্যাম্পের আঠাটা লাগছে না, খামের সাথে লাগছে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি লিটারাল মিনিং। তারপরে কি পরেরটা দেখেন, দি ব্যান্ডেজ অ্যাডহিয়ার টু দ্য উন্ড। এই যে আপনি ব্যান্ডেজ লাগাইছেন, ব্যান্ডেজের যে আঠাটা থাকে সেটা হচ্ছে উন্ডের সাথে লেগেছিল, এটাই বোঝাচ্ছে। সো তার মানে এটা লিটারাল মিনিং। এরপরে মেটাফরিক মিনিংটা দেখব। মেটাফরিক মিনিং কোনটা বলেন তো? অ্যাডহিয়ার টু হিন্দুইজম, অ্যাডহিয়ার টু ইসলামিক রুলস, সেটা আপনার ফেইথের ক্ষেত্রে বোঝাচ্ছে, সেটা হচ্ছে মেটাফরিক ইউজ। আর এটা হচ্ছে লিটারাল মিনিং, আঠা, আঠা লেগেছে। ঠিক আছে, পরের বি নাম্বারটা দেখি, সাবসেকশন দেখি, ফলো অর স্টিক টু এ পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন, প্ল্যান অর সেট অফ বিলিভস। এই যে দেখেন পরেরটাতেই চলে আসলো আমি যেটা বললাম, এই যে সেট অফ বিলিভ, কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে, আবার কোনো প্ল্যান বা কোনো অ্যাকশন। ওই যে বলে না স্টিক টু দ্য রুল, স্টিক টু দ্য প্ল্যান, দেখবেন হলিউড মুভিতেও বলে স্টিক টু দ্য প্ল্যান, আমাদের প্ল্যানের সাথে লেগে থাকতে হবে, প্ল্যান চেঞ্জ করা যাবে না। সো এক্সাম্পল দেখেন, প্লিজ ট্রাই টু অ্যাডহিয়ার টু দি এগ্রিড আপন প্ল্যান। আমরা আগে যে প্ল্যানটা করেছিলাম, প্লিজ ওই প্ল্যানের সাথে লেগে থাকো। তাহলে এখানে আপনারা কি পেলেন? মেটাফরিক ইউজ পেলেন। পরেরটাতে দেখি এগ্রিড আপন, দেখছেন ওয়ার্ডটা কিভাবে কি সুন্দর করে ফর্ম করেছে। এটা আমি আমার আগের ইংলিশের যে ক্লাস নিয়েছি, আমার যে ইংলিশের যে অনেকগুলো ভিডিও আছে, ওইখানে দেখবেন আমি কিন্তু শিখিয়েছি কিভাবে একটা শব্দ গুচ্ছ নিয়ে একটা ওয়ার্ড বানানো যায়। কিন্তু এগ্রিড আপন, দুইটা ওয়ার্ড আপনি এনে কি করলেন, লাগিয়ে দিয়ে একটা ওয়ার্ড, এগ্রিড আপন প্ল্যান। এটা কি কিভাবে কাজ করছে? প্রিলিতে আসে। প্ল্যান হচ্ছে আপনার নাউন, আর এইটা নাউনের আগে আছে, তাহলে নাউনকে মডিফাই করছে। তাহলে এই এগ্রিড আপনটা কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি বিশেষণ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। সো প্ল্যান যদি নাউন হয়, তাহলে নাউনের আগে যেটা বসেছে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সো এই যে জিনিসগুলো দেখেন আপনি অ্যাডজেক্টিভ বানিয়েছেন, এই জিনিসগুলো একটা সাথে আরেকটা যখন মানে শিখবেন না, মনে থাকবে। সো আমার ওই ক্লাসগুলো করছেন কিনা, আমি কিন্তু অনেক ভিডিও বানিয়ে রেখেছি। আমার ইংলিশের যে কোর্সের প্লে লিস্ট আছে 35টার উপরে ভিডিও হয়ে গিয়েছে। ওই ভিডিওগুলো যদি বারবার বারবার আপনারা দেখেন, আমি তো মনে করি গ্রামারে অনেক বেশি সমস্যা থাকার কথা না, কারণ আমি অনেক বেশি এক্সাম্পল দেখাই, তো আপনারা রুলসটা একদম গেঁথে যাবে মাথায়। কোর্সের 35টা এর বেশি আছে ভিডিও, 35টা ভিডিও আধা ঘন্টার উপরে। ক্যান ইউ ইমাজিন? প্রায় হচ্ছে আপনার কত, 15 ঘন্টা হয়ে গেল যদি আধা ঘন্টাও ধরি। 15 ঘন্টার একটা কোর্স আমি অলরেডি আপনাদেরকে অ্যাক্সেসিবল করেছি, আর রেগুলার লাইভ নিচ্ছি। আপনারা বারবার বারবার দেখেন, ইংলিশের গ্রামারে কোনো ভুল থাকার কথা না, কারণ আমি অনেক বেশি এক্সপ্লেন করি, যেটা অনেকেই বিরক্ত হয়। ঠিক আছে, তো আপনারা ইংলিশে নিয়ে কমপ্লেন করেন, ভিডিও যারা দেখেন না তারাই কমপ্লেন করেন। তানভীর খান লিখেছে, আপু ইউর ইংলিশ প্লেলিস্ট ইজ রিয়েলি গুড।
এই যে তানভীর খান, ও ভালো স্টুডেন্ট, ও আমার বেশিরভাগ স্টুডেন্ট কমেন্ট করে হচ্ছে ভিডিও না দেখে। আমার খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে এত এফোর্ট দিয়ে এত লং লং ভিডিও বানাচ্ছি, আপনার ভিডিওগুলো আগে দেখলে আপনার কোশ্চেনই থাকবে না। তো প্রত্যেকটা ভিডিও আপনি দেখার পরে কোশ্চেন করেন, আমি আমি 100 বার উত্তর দিব, কিন্তু আমি জানি যে রিপিট হচ্ছে, কারণ আমি তো জানি আমি ভিডিও গুলো বানিয়েছি, আমার মাথায় সব মনে আছে ক্লিয়ার, আমি ভুলি না রে ভাই, কিচ্ছু ভুলি না। আমি জানি যে আমি করেছি ভিডিওতে, আমি কেন বারবার কমেন্টে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দিব। সো এটা খুবই টায়ারিং একটা প্রসেস, আমার অনেক অন্যগুলো নিয়ে কাজ করতে হয়, আমাদের পুরো অনেক কাজ চলছে কোর্সে, ঠিক আছে? সো এই কারণে আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আমার প্রত্যেকটা ভিডিও একবার করে যদি দেখেন, আপনাদের কোয়েশ্চেন, মোস্ট অফ দি কোয়েশ্চেন আপনাদের থাকবে না। হ্যাঁ, কোয়েশ্চেন থাকবে, বাট বেশিরভাগ কোয়েশ্চেনই হচ্ছে থাকবে না, আর ইংলিশ তো অবশ্যই থাকবে না। তাহলে পরের এক্সাম্পলটা দেখি। দিস লং অ্যাডহিয়ার টু, দেখেন এখানে একইভাবে দেখছেন, একটু আগে দেখালাম ট্রেডিশন যদি নাউন হয়, এই পুরোটা আপনার অ্যাডজেক্টিভ কাজ করছে না অ্যাডজেক্টিভ হিসেবে। লং অ্যাডহিয়ার টু, অনেকগুলো ফ্রেজ আপনি হাইফেন দিয়ে যোগ করলেন, যোগ করে একটা ওয়ার্ড বানালেন, এটাকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড একটা ওয়ার্ড, অনেকগুলো ছোট ছোট শব্দ আপনি নিয়ে জাস্ট হাইফেন দিয়ে বানালেন, সুন্দর করে আপনি কি করলেন, নাউনের আগে বসিয়ে দিলেন। এই যে ট্রেডিশন হচ্ছে নাউন, নাউনের আগে বসিয়ে দিলেন, পুরো অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবং অনেক হাই লেভেল, যদি আপনি আপনার স্কিল দেখাতে চান, টিচারকে যদি ইমপ্রেস করতে চান, এইভাবে আপনি সুন্দর করে ওয়ার্ড বানিয়ে বানিয়ে আপনি লিখে আসতে পারবেন। তাহলে কি দিস লং অ্যাডহিয়ার টু ট্রেডিশনস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দি কালচার, বোঝাই যাচ্ছে? হ্যাঁ, আপনারা পিডিএফ এ দেখে নেবেন। পরেরটাতে যাই, 12 নম্বর হচ্ছে ফ্রেজ হচ্ছে অ্যাডাল্টারেট উইথ। এইটা ওয়ার্ডটা আপনার জানতে হবে। অ্যাডাল্টারেট মানে কি? কন্টামিনেট করা। অ্যাডাল্টারির সাথে হচ্ছে আপনারা গুলায় ফেলবেন না, খুবই ক্লোজ একটা ওয়ার্ড আছে অ্যাডাল্টারি, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এই অ্যাডাল্টারির ভার্ব কিন্তু আবার এই অ্যাডাল্টারেট না। আপনার মনে হতে পারে অ্যাডাল্টারি হচ্ছে নাউন, আমি তো দেখেছিলাম পাওলো কোয়েলহোর একটা বই আছে অ্যাডাল্টারি, তাই না? খুবই লুরিং একটা বই। সো ওই অ্যাডাল্টারি দেখে কিন্তু আপনি মনে হবে না যে অ্যাডাল্টারেট হচ্ছে ভার্ব। নো, ওই অ্যাডাল্টারি কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। ওটা হচ্ছে আপনার অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটা আমরা কম বেশি জানি, নাউন অ্যাডাল্টারি। কিন্তু এই অ্যাডাল্টারেট এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে কন্টামিনেট, CONTE, কন্টা, CONTA, কন্টা, MINAT, কন্টামিনেট করা, অর্থাৎ দূষিত করা, পলিউট করা, সেইটার সিনোনিম হচ্ছে অ্যাডাল্টারেট। তাহলে তিনটা সিনোনিম বললাম, পলিউট, কন্টামিনেট, অ্যাডাল্টারেট, তিনটা একসাথে মনে রাখবেন। তো ওইটা তাহলে বুঝতেই পারছেন, পলিউট করা, কোনো কিছু দূষিত করা। তাহলে এক্সপ্লেনেশন দেখি, অ্যাডাল্টারেট সামথিং উইথ সামথিং, কোনো কিছুকে কোনো কিছু দ্বারা দূষিত করা। এক্সাম্পল দেখি, দে অ্যাডাল্টারেট দ্য ওয়াইন উইথ সাম সর্ট অফ ড্রাগ। এখন তো খুবই ক্লিয়ার, তারা কি করলো, মদটাকে একটা ড্রাগ মিশিয়ে দূষিত করলো, মানে একটা ওষুধ দিয়ে দিল। আমরা মুভিতে দেখি না, ড্রিঙ্কের সাথে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ফেলে, ওরকম আর কি। দি ওয়াইন ওয়াজ অ্যাডাল্টারেট উইথ এ ড্রাগ, সিম্পল অ্যাজ দ্যাট। 13 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট টু। অ্যাফিলিয়েটটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। অ্যাফিলিয়েট, AFFILIATE, অ্যাফিলিয়েট মার্কেটিং বলে একটা টার্ম, কিন্তু যারা কমার্সের স্টুডেন্ট তারা জানবেন কিনা জানি না। ডিজিটাল মার্কেটিং এর খুব ভালো একটা প্রসেস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, একটা ব্র্যান্ড আরেকটা ব্র্যান্ডকে বলে আমার ব্র্যান্ড প্রমোট করো, এটাকে বলে অ্যাফিলিয়েট করা, কারোর সাথে কারো একসাথে কাজ করা। হ্যাঁ, অ্যাফিলিয়েটেড হওয়া। তাহলে এটার কি, এটা একটা সিনোনিম কি? কোলাবোরেট, COLLABORATE, কারোর সাথে একসাথে কাজ করা, কোলাবোরেশন বলে না, ওটার সিনোনিম মনে রাখবেন অ্যাফিলিয়েট টু। তাহলে কি, অ্যাফিলিয়েট ব্র্যাকেটে সামথিং অর সামওয়ান, টু সামওয়ান অর সামথিং, এন্ড অ্যাফিলিয়েট। দেখে নেবেন, এটা শুনে এক্সপ্লেনেশন দেখে মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে। সিম্পল এক্সাম্পল দেখবেন, সোজাসুজি এক্সাম্পলে চলে যাবেন। We sought to affiliate our chapter to the national organization. বুঝতে পারছেন, ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমরা আমাদের চ্যাপ্টারটা যোগ করার চেষ্টা করলাম। He did not want to affiliate his chapter with other chapters, to other chapters, মানে কি, অন্য চ্যাপ্টারের সাথে যোগ করতে চায়নি। সিম্পল, এটা মানে এক্সাম্পল গুলো একটু কঠিন, কিন্তু বুঝতে হবে যে একত্রে কাজ করা, এক চ্যাপ্টারের সাথে সে আরেকটা চ্যাপ্টার সে যোগ করতে চায়নি। সিম্পল, এইভাবে মনে রাখবেন।
পরের স্লাইডে চলে যাই। 14 নম্বর হচ্ছে এগ্রি অ্যাবাউট। এই এগ্রি দিয়ে অনেকগুলো আছে, সেম অ্যাজ এগ্রি উইথ আমি দিয়ে দিয়েছি। এগ্রি ইন সেম অ্যাজ এগ্রি উইথ, অর্থাৎ এগ্রি উইথে যা মিনিং জানবেন এটাও তাই, কিন্তু দেখলে ভরকে যাওয়া যাবে না, চেঞ্জ আসতে পারে, এগ্রি অ্যাবাউট দিতে পারে, কিন্তু আমি মনে করলাম আমি জানি না, আসলে একই। আপনার এগ্রি উইথ জানা থাকলে এগুলো পারবেন। এগ্রি অ্যাবাউট, এগ্রি উইথ, এগ্রি ইন সব হচ্ছে সেম। ওকে, 16 নম্বর কি এগ্রি টু, এটা আমাদের দেখতে হবে। এ নাম্বার, এটা আবার সাবসেক্টর আছে, এগ্রি টু এর আবার কয়েকটা লেয়ার আছে। এক নম্বর হচ্ছে এগ্রি টু ডিসএগ্রি। এখন আমরা উদাহরণে চলে যাই। এক্সাম্পল, two or more people to decide only one that the considerable discussion they concur on something except they agree about the matter under discussion। তাহলে কি হলো, এগ্রি টু ডিসএগ্রি হলে কি হবে দেখেন তো, যে ক্লিশে একটা খুবই ভালো এক্সপ্রেশন আছে, দেখবেন যারা মুভি দেখেন, মুভিতেই আসলে বেশি এই এগুলো পাবেন, এক্সাম্পল গুলো মুভিতেই আসলে বেশি পাওয়া যায়, সবচেয়ে অ্যাক্সেসিবল হচ্ছে মুভি, কারণ অন্যগুলো দেখলে আপনার ডিকশনারি দেখতে হবে, খুবই বোরিং। এই যে এই বইটা তো ইউজ করেছি, এই ডিকশনারি, এটা তো আসলে আলটিমেটলি ডিকশনারি, এটা খুবই বোরিং একটা প্রসেস, আপনি ডিকশনারি দেখে শিখবেন। তো সবচেয়ে অ্যাক্সেসিবল মানে শেখার একটা ওয়ে হচ্ছে মুভি, বা যারা সিরিজ দেখেন, হলিউডে যে সিরিজ গুলো বের হয়, যদিও খুব খারাপ আমরা দেখবো, তাই না, কিছু কিছু আছে খুব ভালো সিরিজ, দেখতে ইচ্ছে করে, দু একটা ভালো সিরিজ দেখতেই পারেন। নেটিভরা কিভাবে বলে ওইটা দেখে খুব ভালো মতো মনে রাখতে পারবেন। ওখানে বলে আই থিঙ্ক উই বোথ ক্যান এগ্রি টু ডিসএগ্রি, অর্থাৎ আমরা এগ্রি টু ডিসএগ্রি, আমি তোমার কথা মানছি না কিন্তু আমি তোমার কথাটা রেসপেক্ট করছি। খুবই পাওয়ারফুল, দেখেন, আমি আই এম এগ্রি টু ডিসএগ্রি, মানে আমি ডিসএগ্রি করতে পারি, এটা আমি মেনে নিচ্ছি, তোমার একটা ওপিনিয়ন আমার একটা ওপিনিয়ন, সো লেটস রেসপেক্ট দ্যাট। ঠিক আছে, সো এটা দেখবেন যে বলে লেটস এগ্রি টু ডিসএগ্রি, যে এখানে ক্লিশে আছে, এ ক্লিশে, এই এক্সপ্লেনেশনটা দেখে নেবেন। এক্সাম্পল একটাই, যে উই উইল এগ্রি টু ডিসএগ্রি, উই ক্যানট সেটেল দি ম্যাটার, আমি আসলে এটা সুরাহা করতে পারলাম না, আমরা এগ্রি করলাম যে ঠিক আছে তুমিও আলাদা আমিও আলাদা, সিম্পল। হ্যাঁ, এটা আপনারা সুন্দর করে যখন পড়বেন, নোট করবেন, এটা স্টার মার্ক দিয়ে রাখবেন, এটা হচ্ছে আপনাদের কাজে আসবে। আচ্ছা, পরেরটাতে যাই। 16 নম্বর হচ্ছে এগ্রি টু, যে আবার বললাম এটার সাবসেকশন বি, দেখেন এগ্রি টু সামথিং। এখন আবার এটা ইজিয়ার, এগ্রি টু সামথিং, কোনো কিছুতে এগ্রি করা। এক্সাম্পল দেখি, আই উইশ ইউ উড এগ্রি টু মাই রিকোয়েস্ট, আমি আমার খুব ইচ্ছে ছিল তুমি আমার রিকোয়েস্টটা যদি রাজি হতে। সিম্পল, এটা এক্সাম্পল দেখলে বুঝতে পারছেন। আই উইশ তুমি ইউ এগ্রি উইথ মাই রিকোয়েস্ট, তুমি আমার টু মাই রিকোয়েস্ট, সরি উইথ হবে না, টু মাই রিকোয়েস্ট, আমার ইস তুমি যদি আমার রিকোয়েস্টটা এগ্রি করতে। তাহলে পরেরটাতে দেখি, দি এগ্রি টু, দেখছেন একইভাবে, দেখেন টাইমটা যদি নাউন হয় আবার এগ্রি টু দিয়ে, এটার ইউজটা দেখেন অনেক ইউজ করেছে, এবং এটা এত হাই লেভেলের একটা ডিকশনারি, তো হাই লেভেলের রাইটার, তাই না, তো ইউজ করে বানিয়ে নাউনের আগে হচ্ছে কি বসিয়ে দিয়েছে অনেকগুলো শব্দগুচ্ছ, জাস্ট হাইফেন দিয়ে যোগ করেছে। সো হাই, খুব ভালো লেভেলের যদি ইংলিশ লিখতে চান এই টেকনিকটা ইউজ করবেন। নাউনের সাথে, নাউনের আগে আপনি বসিয়ে দিবেন কয়েকটা ফ্রেজ, হাইফেন দিয়ে যোগ করবেন, যোগ করে অ্যাডজেক্টিভ বানাবেন। দেখছেন, দি টাইম এগ্রিড টু টাইম, অর্থাৎ যেই টাইমটা আমরা সবাই এগ্রি করেছিলাম, টু টাইম ওয়াজ স্টিল আনস্যাটিসফ্যাক্টরি ফর সাম পিপল, যেটা আমাদের সবার ঐক্যমত্যে যে সময়টা হ্যাঁ ছিল, সেটা তারপরও অনেকের কাছেই আনস্যাটিসফ্যাক্টরি প্রমাণিত হলো। ঠিক আছে, এটা এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যে বলে দিচ্ছি, এটা আপনারা কাজে লাগাবেন, আপনারা খুব দ্রুত স্যারকে ইমপ্রেস করতে পারবেন, অনেক ভালো ইউজ করলে ভালো মার্কসটা পাবেন। এগ্রি আপন, 17 নাম্বারটা দেখি, এগ্রি আপন। আচ্ছা, আমাদের সাথে আরো মানুষ জয়েন করেছেন, আমি তাদের নামটা বলিনি। মীর হাদিউজ্জামান, তারপরে নিশি আমাদের সাথে জয়েন করেছেন, সবাইকে ওয়েলকাম। আসলে আমি পড়ার মধ্যে ঢুকে গেছি, আপনাদেরকে দেখতে পারিনি, অনেক আগেই জয়েন করেছেন, অনেক লেট করেছেন, আপনারা টাইমলি আসবেন আশা করি। হ্যাঁ, এখন তো ক্লাস শেষের দিকে, আর মাত্র 3-4টা আছে, আপনারা খুব বেশি পাবেন না।
সো নিশি আর মীর হাদিউজ্জামান দুজনই খুব লেট করেছেন, এরপর আসলে টাইমলি আসেন, না হলে এসেন না। এখন তো মাত্র 3-4টা পাবেন, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। আমরা আগাই তাহলে। 17 নাম্বার হচ্ছে এগ্রি আপন। এগ্রি আপ অন দেখবেন যেটা ব্র্যাকেটে, সেটা তো আপনি বুঝতে হবে এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা বললাম উজ্জ্ব আছে, তো ওইটা আর কি, ব্র্যাকেট মানে উজ্জ্ব আছে, ইউ ক্যান ইউজ দ্যাট, মানে ইউজ করতেও পারেন, না করলেও ক্ষতি নেই। সো এগ্রি আপন সামথিং অর সামওয়ান, অর্থাৎ কারোর সাথে এগ্রি করা বা কারোর কোনো কিছুর সাথে এগ্রি করা, রাইট? তাহলে এক্সাম্পল দেখি, couldn't we just agree on John rather than going over the whole list of candidates? কি সুন্দর একটা এক্সাম্পল। দেখেন আমরা কি জাস্ট জনকে নিয়ে এগ্রি করতে পারি না? পুরো লিস্ট দেখার দরকার কি? অনেকগুলো ক্যান্ডিডেটের লিস্ট আছে, তো একজন প্রপোজ করেছে যে আমরা কি পারি না জনকে নিয়ে সেটেল হয়ে যেতে, কারণ জনকে তার পছন্দ। সো বলছে যে আমরা জনকে নিব, অন্য ক্যান্ডিডেটের লিস্ট দেখার আমাদের সময় নেই। তো এক্সাম্পল গুলো বারবার পড়বেন, মনে থাকবে। লেটস অন আ ডেট, এটা বোঝাই যাচ্ছে এগ্রি করার চেষ্টা করি, একটা ডেটের সাথে এগ্রি করার চেষ্টা করি। পরেরটায় চলে যায় 18 নাম্বার, আমরা মাত্র আর দুটো আছে আমাদের ফ্রেজাল ভার্ব। 18 নাম্বার হচ্ছে, আচ্ছা নিশি প্রশ্ন করেছে, আপু কোনো নোটিফিকেশন পাইনি, ইমেল নি তো। আচ্ছা নিশি, খুবই দুঃখিত আপনি ইমেল পাননি, কারণ হচ্ছে আপনি সম্ভবত একটু খুব রিসেন্টলি হচ্ছে আমাদের সাথে কি করেছেন, আমাদের সাথে রেজিস্টার করেছেন, কারণ আমাদের সব রেজিস্টার্ড যে স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু সব রেজিস্টার্ড স্টুডেন্টদেরকে আমরা ইমেল পাঠাই। তো যারা হয়তো খুব লেটেস্ট, মানে একদম শেষের দিকে হয়তো যদি করে থাকেন, রেজিস্টার করে থাকেন, হয়তো ওই লিস্টটা এখনো আপডেট হয়নি, তো এটা বাদ পড়তে পারে। অথবা আরেকটা সেক্টর হতে পারে, মানে আরেকটা সিনারিও হতে পারে। সিনারিও নাম্বার 1 হচ্ছে আপনি হয়তো খুব লেট করে রেজিস্ট্রেশন করেছেন, আমাদের লিস্টে আপডেটেড লিস্টটা আপনার নাম বাদ পড়ে গিয়েছে, মানে আপডেট হবে। আরেকটা সিনারিও 2 কি হতে পারে, আপনার স্প্যাম ফোল্ডার, আপনার যে ক্যারিয়ার সেকশনে ওরা হচ্ছে ক্যাটাগরি করে রেখে দেয়, ক্যারিয়ার অথবা স্প্যাম, যে কোনো একটা সেক্টরে দেখবেন যে আমাদের মেসেজটা, আমাদের ইমেলটা হয়তো পড়ে আছে, আপনি ওপেন করেননি। সো এই দুটো সিনারিও হতে পারে ম্যাম। তারপরেও আমি আমার টিমের সাথে পরে যোগাযোগ করব, আমাদের লিস্টটা আরো আপডেট করার চেষ্টা করব। প্রতিদিনই অনেকেই রেজিস্ট্রেশন করছে তো ওয়েবসাইটে, আসলে প্রতিদিন তো আর নতুন করে লিস্ট বের করা, জেনারেট করাটা আসলে কষ্টসাধ্য। ঠিক আছে নিশি, আশা করি আপনি নেক্সটে পেয়ে যাবেন ইমেল, এবং আপনি আপনার স্প্যাম ফোল্ডার অথবা ক্যারিয়ার ফোল্ডারটা জিমেল হলে চেক করবেন। মীর হাদিউজ্জামান প্রশ্ন করেছেন, আজ ফার্স্ট লাইভ ক্লাসে অ্যাড হয়েছি, অ্যাড হতে প্রবলেম হয়েছিল। ও আচ্ছা, ওই তো প্রথমবার হলে বললাম না, আপনারা সম্ভবত খুবই রিসেন্ট স্টুডেন্ট, আমাদের পুরনো স্টুডেন্টরা সব জানে। সো মীর হাদিউজ্জামান, আশা করি পরবর্তীতে আপনার সমস্যা হবে না। প্রথমবার দেখে একটু প্রবলেম হয়তো হয়েছে, আর এখনই সব ঠিকঠাক রেডি করে রাখুন, পরবর্তীতে একটু 5 মিনিট আগে এসে লগ ইন করলেই সমস্যা হবে না, ঠিক আছে? আমরা আবার ক্লাসে ফিরে যাই। 18 নম্বর, এগ্রি উইথ সামওয়ান টু বি অ্যাকসেপ্টেবল অর টু সামওয়ান অ্যাজ ফুড। এটা দেখি খুব ইন্টারেস্টিং। এক্সাম্পল হচ্ছে ইডিওম্যাটিক, অনিয়ন্স ডু নট এগ্রি উইথ মি। খুবই ইন্টারেস্টিং হচ্ছে আপনার ইডিয়মটা। দেখেন এখানে কিন্তু ওই কারোর সাথে মতের সাথে এটা বোঝাচ্ছে না, এখানে ফুড, খাবারের ক্ষেত্রে খুব স্পেসিফিক একটা ফ্রেজ আছে যে, দেখেন ইডিওম্যাটিক বুঝে আমি ব্র্যাকেটে লিখেছি। ইডিওম্যাটিক মানে কি, এটা কিন্তু এক্সপ্রেশনটা একদম ইডিওম্যাটিক। ইডিওম্যাটিক মানেটাই হচ্ছে যে আপনি নর্মালি লিখলে এটার প্রশ্নে কোনো মিনিং পাবেন না, এটা এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন দিলেই বুঝতে পারবে। শুধু অনিয়ন, এগ্রি এটা দিয়ে মিনিং করতে পারবেন না, এটা পুরো সেন্টেন্সটা দিয়ে আপনার মিনিংটা করতে হবে, তাহলে আপনি মিনিং পাবেন। অর্থাৎ অনিয়ন্স মানে কি, পেঁয়াজ, রাইট? পেঁয়াজ আমার সাথে যায় না, অর্থাৎ আপনার পেঁয়াজের সাথে অ্যালার্জি আছে, মানে আপনি পেঁয়াজ খেলে আপনার সমস্যা হয়, অনেকেই আছে পেটে সমস্যা এরকম। অর্থাৎ এই এগ্রি উইথ মিটা বোঝাচ্ছে যে আমার সাথে আসলে যায় না, ঠিক আছে? এটা কিন্তু ওরকম শত্রুতা না, মানে আপনার অ্যালার্জি আছে। খুবই সূক্ষ্ম এবং খুবই ইন্টারেস্টিং। দেখেন, সাম ফুডস ডু নট এগ্রি উইথ সাম পিপল, একই জিনিস বললো যে হ্যাঁ, কিছু কিছু খাবার কিছু মানুষের সাথে এগ্রি করে না, ঠিক আছে? মানে এটা বোঝাচ্ছে যে তারা আসলে অ্যালার্জিক, অথবা তাদের
19 নাম্বারটা দেখি, এগ্রি উইথ সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে এগ্রি করা। দেখেন একই, এগ্রি দিয়ে এগ্রি উইথ দিয়ে, তাহলে এটার আবার সাবসেকশন আছে। এ দেখেন সাবসেকশন টু লুক গুড অর গো ওয়েল উইথ সামথিং এলস। খুবই সুন্দর, যে কোনো কিছু টু লুক গুড, কোনো কিছু বলে না এই রঙে তোমাকে সুন্দর লাগে, এই তো নীল রঙে তোমাকে সুন্দর লাগে, ওইটা হচ্ছে টু লুক গুড ইন সামথিং, টু গো ওয়েল উইথ সামথিং এলস। অর্থাৎ আপনি যদি ম্যাচিং করে পড়েন, নীলের সাথে সাদা পড়েন, খুব ভালো দেখায় আপনাকে, সো ওটা বোঝাচ্ছে এগ্রি উইথ সামথিং। ঠিক আছে, তাহলে কি আমরা এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে। দিস ড্রেস ডাজ নট does not agree with these shoes, does it? এই জামাটা এই জুতার সাথে মানানসই না, তাই না? এটাই বোঝাচ্ছে ডাজ ইট। এটাকে কি বলে? ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন পারেন তো? আই ক্যানট ডু দিস, ক্যান আই? উল্টা হবে আর কি, কমা দিয়ে ক্যান আই, প্রশ্ন। আই ক্যান ডু দিস, ক্যান্ট আই? পজিটিভ করে নেগেটিভ করে দিয়ে কমা দিয়ে প্রশ্নবোধক ট্যাগ কোয়েশ্চেন। খুব এটা কিন্তু গ্রামাটিক্যালি খুব আসে টাসে। এক সেকেন্ড, আমার আম্মু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ আম্মু, হ্যাঁ আমি ক্লাসে আছি, তো আমি তোমাকে কল ব্যাক করছি। ঠিক আছে, সরি। আচ্ছা, তো ট্যাগ কোয়েশ্চেন তো বললাম, তো ওইটাই বোঝাচ্ছে। তো ট্যাগ কোয়েশ্চেন তো আপনারা পারেন আশা করি, তো জেনে নেবেন। খুবই সিম্পল একটা ফরম্যাট, পজিটিভ হলে কমা দিয়ে নেগেটিভ, আই ক্যান ডু দিস, কমা ক্যান্ট আই, কোয়েশ্চেন মার্ক, ট্যাগ কোয়েশ্চেন। এক্সাম্পল দেখি পরেরটা, ইয়োর ড্রেস এগ্রিজ উইথ ইয়োর ব্যাগ, অর্থাৎ আপনার ব্যাগের সাথে মানানসই হয়েছে তোমার জামাটা। তো দেখেন কি সুন্দর ফ্রেজের উদাহরণ দেখলাম আমরা। 19-এরই সেকশন এ দেখলাম, সেকশন বি দেখি, সাবসেকশন বি দেখি। ফর সামথিং টু বি ইন অ্যাকর্ড উইথ সামথিং এলস, এখানে অ্যাকর্ড বলতে কি বোঝাচ্ছে? মিল আছে। অ্যাকর্ডটা একটু ফর্মাল ওয়ার্ড। এখন দেখি আমরা উদাহরণ, দি টেক্সচার অফ দি ফ্লোরিং agrees with straight lines of the wall covering, এটা একটু জাস্ট কঠিন করা এবং ফর্মাল, যে ফ্লোরিং এর যে টেক্সচার, আপনার ফ্লোরের যে টেক্সচার সেটা ওয়ালের কাভারিং এর সাথে ম্যাচ হয় না। আর্কিটেকচারের ব্যাপারটা চলে এসেছে, তাই না? পার্সপেক্টিভের ব্যাপারটা, পার্সপেক্টিভ না, আর্কিটেকচারেই তো এগুলো দেখা হয়, ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে দেখা হয় যে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইন যায়, সো ওটা বোঝাচ্ছে। তো ওরকমই জামার সাথে ওটা একটু ইনফর্মাল, এটা একটু ফর্মাল, অ্যাকর্ড হওয়া। হ্যাঁ, এগ্রি উইথ সামথিং। পরেরটা দেখি, ইয়োর অ্যানালিসিস এগ্রিজ উইথ মাইন্ড, এটা একটু ফর্মাল, যে তোমার অ্যানালিসিস, তোমার বিশ্লেষণটা আমারটার সাথে যায়। অর্থাৎ এখানে জামা জুতা আপনি বলবেন না, এখানে খুব ফর্মালি ইউজ করবেন। ঠিক আছে, 20 নাম্বার এবং আমাদের লাস্ট হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। 20 নাম্বারটা দেখে ফেলি আমরা, আমরা এর সাথে শেষ করে দিব ক্লাসটা। হ্যাঁ, এগ্রি উইথ সামথিং ইন সামথিং, সব ব্র্যাকেটে আছে। ঠিক আছে, ব্র্যাকেটে থাকা মানে কি? অপশনাল হতেও পারে, নাও হতে পারে। দেখি এক্সাম্পল হচ্ছে, দি সাবজেক্ট এন্ড দি ভার্ব এগ্রি ইন নাম্বার, এটা খুব আসে কিন্তু আপনারা পড়েন না গ্রামারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম স্পেসিফিক, এটাই বোঝাচ্ছে যে এগ্রি করতে হবে, ভার্বের সাথে সাবজেক্ট এগ্রি করতে হবে। তাহলে এক্সাম্পল দেখেন, দি সাবজেক্ট এন্ড দি ভার্ব এগ্রি ইন নাম্বার, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আছে ততগুলো ভার্ব আছে, নাম্বারে মিলে গিয়েছে, এটাই বোঝাচ্ছে। পরেরটা দেখেন, দি সাবজেক্ট ডাজ নট এগ্রি উইথ দ্য ভার্ব, এটা আমরা বলি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের শিখতে হয় যে যতগুলো সাবজেক্ট আছে ততগুলো ভার্ব হতে হবে, এবং সাবজেক্ট যেই ফরম্যাটে আছে, যেমন বহু বচনে আছে না এক বচনে আছে, তাহলে ভার্বটাও আপনার প্লুরাল বা সিঙ্গুলার অ্যাকর্ডিংলি হবে। তো ওটাই বোঝাচ্ছে, খুবই স্পেসিফিক আর কি উদাহরণ দেওয়া আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গ্রামাটিক্যাল ক্ষেত্রে। সো থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাই দেবেন, আমরা ইউটিউবেও ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি, আর আমাদের ওয়েবসাইটে আশা করি ভিউটাও খুব ভালো হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটা আমি আর লং করব না, আমি এমনিতে খুব কুখ্যাত লং ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, আর প্রশ্ন নিব না। তানভীর খান আমাকে হেল্প করার জন্য আবার প্রশ্ন নিশিকে জানিয়েছেন। তানভীর খান খুবই আমার প্রিয় একটা স্টুডেন্ট, সে জানিয়েছে, মিস নিশি আর কি, নিশিকে জানাচ্ছেন যে if the mails from them goes to your spam folder, you can add that mail to your contacts list in Gmail, and this way you will get the notification next time. I had the problem too, or you can check the FB page for future class. হ্যাঁ, তানভীর খানকে খুবই ধন্যবাদ। আমার যেসব প্রিয় স্টুডেন্টরা আছে তারা আমার হয়ে মার্কেটিং করে, এত ভালো লাগে আমার, এত স্যাটিসফাইং একটা ফিলিং। আমি দেখেছি নিজে থেকে তারা আরেক স্টুডেন্টদেরকে হেল্প করে,
এটা যে কত বড় একটা পাওয়া, এটা কয়েকজনই হোক, অনেক বেশি দরকার নেই, কয়েকজনই যে এভাবে এগিয়ে আসছে। তো থ্যাংক ইউ তানভীর খান। আরো ফেসবুক পেজে উনি বলেছে ফেসবুক পেজে যুক্ত থাকতে, তো নিশিকে বলছি ফেসবুক পেজে আমাদের আপডেট যায়, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবে তো আমি সবসময় অ্যান্সার করি, ইউটিউবে ক্লাসের নিচে আপনারা ভিডিওর নিচে যত প্রশ্ন করবেন আমি তত অ্যান্সার দেই, ঠিক আছে? ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রশ্ন আমি নিজে অ্যান্সার দেই। সো নিশি বলছে আপু অনেক ভাল লাগছে, আরো বড় বড় ভিডিও বেশি হলেও সমস্যা নাই। আচ্ছা নিশিকে ভালো লেগেছে, সো থ্যাংক ইউ নিশি। আপনি নতুন স্টুডেন্ট, আশা করি তানভীর খান আপনাকে যে হেল্পটা করলো আপনি মাথায় রাখবেন আর আমার সাথে রেগুলার যুক্ত থাকবেন। রাফিউল কবির বলেছেন মিস করলাম, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা রাফিউল কবির আপনি রেকর্ডেড ফরম্যাটে পাবেন, ডোন্ট ওয়ারি। আমি যদিও বলি আমি দিব না, আমি পারি না আসলে স্টুডেন্টদেরকে সবসময় ইউটিউবে আমি আমার সব ক্লাস দিয়ে দিই, কারণ আমার ভালো লাগে না যে তারা মিস করবে। তো সমস্যা নেই, ইউটিউবে থাকবে আমার প্লেলিস্টে আমার ইংলিশের যত আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, বেঁচে থাকলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, ঈদ মোবারক সবাই, আবার সবাইকে। আর আমার রেজাল্ট খুব ঘনিয়ে আসছে, আশা করি নাও আসতে পারে, বলা যায় না। আর দোয়া করবেন সবাই, হ্যাঁ, আমি যেন আসলে একটা ক্যাডার পাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার সবাই।